এক মিনিট, হ্যাঁ 1 মিনিট। হ্যালো দাদা, সবাইকে আমি অনুরোধ করছি, সবাই একটু মাইক্রোফোনটাকে একটু বন্ধ রাখবেন। যখন যখন কথা বলবেন তখন শুধুমাত্র মাইক্রোফোন অন করবেন, নাহলে ব্যাকগ্রাউন্ড প্রচুর নয়েজ আসে। ঠিক আছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে তো পরিষ্কার? খালি হাত হাত তুলে জানান। এখন একটা রাইজ হ্যান্ড করে একটা অপশন আছে, ঠিক আছে? রাইজ হ্যান্ড করলে আমি পেয়ে যাবো আমি ইনফরমেশন, ঠিক আছে? হ্যাঁ না বলতে হবে না, সবাইকে অন করে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ হ্যাঁ। আচ্ছা, তো আজকে অনেকে নতুন আছে এই ব্যাচে, ঠিক আছে? একদম ফার্স্ট টাইম আমার ক্লাস করছে। আর মানে সবাই নতুন, কিন্তু কেউ কেউ 2-3-4টে ক্লাস অলরেডি করে ফেলেছে। আর কিছু পার্টিসিপেন্ট আছে একদম নতুন। তো আমি যেটা বলেছিলাম, আজকে যে ক্লাস ডিসকাশন হবে সেটা হবে হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে, ঠিক আছে? টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে যে ক্লাসটা হবে আজকের ক্লাসটা, যে টেকনিক্যাল অ্যানালিসিস কেন, ওয়াই টেকনিক্যাল অ্যানালিসিস। ওকে, তো আমার আওয়াজ যদি কখনো ইন্টারাপ্ট হয় বা কিছু হয়, কেননা এখানে ওয়েদার ভালো না আমার এখানে দুর্গাপুরে, ঠিক আছে? এখানে মাঝে মাঝে আমার ব্রডব্যান্ড কানেকশন একটু প্রবলেম করছে আজকে। তো একটু কাইন্ডলি একটু বিয়ার করবেন, আমি আবার রিকানেক্ট করব বা আমার মোবাইল ডেটা থেকে অন করতে হবে, কারণ ব্রডব্যান্ডটা একটু প্রবলেম করছে। ওকে, আর ক্লাস পুরো রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। কারোর কোনো যদি টেকনিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে প্লিজ একবার একটু রেকর্ডিংটা চালিয়ে দেখে নেন। সবাইকে রেকর্ডিং পাঠিয়ে দেবো ইন্ডিভিজুয়ালি, রেকর্ডিং লিংক। ওকে, তো এখানে যারা আছে আমি আশা করি সবাই একদম নতুন বা খুবই নিউ স্টার্ট করেছে স্টক মার্কেট। স্টক মার্কেটটা একটা নতুন সাবজেক্ট। তো আমি কিছু ফার্স্ট কিছু সবার জন্য একটু কিছু ওরাল কিছু বলবো। আর যারা অলরেডি 3-4টে ক্লাস করেছে, আজকের ক্লাসে হয়তো কিছু সাবজেক্ট রিপিটেড হতে পারে, মানে কিছুটা, এভরিথিং নয়, কিছু কিছু পোরশন রিপিটেড হতে পারে। তো কাইন্ডলি সেগুলো একটু দেখবে। ওভারঅল নিজেদের রিভিশন হবে, রিভাইজড হবে। ওকে, তো একটা কোটেশন আছে। কোটেশনটা হচ্ছে যে আমি একটু আগে দেখেছিলাম যে নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম, এটা বলেছে হচ্ছে ওয়ারেন বাফেট একটা কোটেশন। নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট সেকেন্ডারি সোর্স। তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই মানে কোনো না কোনো জব বা কোনো প্রফেশনে আছি। কেউ সার্ভিস করছে, কেউ জব করছে, কেউ বিজনেস করছে, কোনো না কোনো প্রফেশনে অলরেডি ইনভলভ। স্টক মার্কেট আমাদের একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম। আমি যাদের সঙ্গে ওভার টেলিফোনিক কনভারসেশন করেছি, কথা বলেছি, তাদেরকেও সেম জিনিসটাই বলেছি যে স্টক মার্কেট ইনিশিয়াল স্টেজে কেউ ফার্স্ট ইনকাম হিসাবে বা এটাকে প্রফেশন হিসাবে নেবেন না প্লিজ, বা নেবে না যারা ইয়ং আছো, ঠিক আছে? কেননা স্টক মার্কেট খুব রিস্কি বিজনেস। নট অনলি স্টক মার্কেট, ফিনান্সিয়াল মার্কেট, টোটাল ফিনান্সিয়াল, ওভারঅল ফিনান্সিয়াল মার্কেট খুবই রিস্কি জব। কেননা এখানে প্রচুর রিস্ক ইনভলভ থাকে। যতটা যেমন রিওয়ার্ড আছে, দেখে খুব ভালো মনে হয় লোভনীয় জিনিস, এরকম রিস্কও আছে। তো রিস্ক যেহেতু আছে সেজন্য আমাদেরকে সাবজেক্টটাকে খুব ডিপলি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে সাবজেক্টটা কি, বা কি করে স্টক মার্কেট কাজ করে, বা কি করে আমি আমার ইনভেস্টমেন্ট বা আমার মানে যে রিটার্ন, সেই রিটার্নটাকে কিভাবে জেনারেট করব, ঠিক আছে? তো সেটাকে আমাকে ফার্স্ট বুঝতে হবে। আহা, 1 মিনিট, হ্যাঁ আমার পার্টিসিপেন্ট কল করছে, 1টা মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো,
লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আপনি রোজ দিন লিঙ্কটা মিস করে যান। আপনি লিঙ্কটা দেখুন, হোয়াটসঅ্যাপে আপনাকে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিচ্ছি। আপনি একটু আগে একটু আপনি দেখে নেবেন এটা একটু, নাহলে এই যে এতগুলো পার্টিসিপেন্ট এর না প্রবলেম হয়ে যায় না, সবাই মাঝখানে ক্লাস বন্ধ করে কথা বলি। আপনি 10 মিনিট 15 মিনিট আগে একটু আসবেন, এসে লিঙ্কটা ওপেন করবেন। ঠিক আছে? নাহলে ক্লাসে ইন্টারাপ্ট হয়ে যায়। ঠিক আছে? লিঙ্ক আমি পাঠিয়ে দিই। সকালে কালকে পাঠিয়েছি। আমি বলেছি, আর আপনি আগে থেকে না পেলে আমাকে একটু আগে থেকেই কল করবেন। কেমন? ঠিক আছে। ওকে। আপনি দেখুন ওখানে পাঠিয়েছেন, না হলে আমি আরেকবার সেন্ড করছি। এক মিনিট প্লিজ, হ্যাঁ? হ্যাঁ, সরি হ্যাঁ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো যেটা বলছিলাম, তো এটাকে ফার্স্ট প্রফেশন হিসাবে কখনোই নেবেন না, কেউই। তো আমরা এটা ভালো করে আগে শিখবো। আমি খুব বেশি দিন নেব না। আমি আপনাদের সবাইকে বলেছি যে 6 মান্থ মিনিমাম লেগে যাবে। তারপর অ্যাডভান্স বা আপনার ট্রেডিং যেই স্টাইল গুলো বা ট্রেডিং এর সিস্টেম গুলো বা ট্রেডিং স্ট্র্যাটেজি কি করে ক্রিয়েট করে, আমি এর মধ্যে স্ট্র্যাটেজি অনেক দেখাবো। তারপরে আরো কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি যেগুলো নিজেকে ডেভেলপ করতে হয়। বিভিন্ন রকম প্রচুর মানে মার্কেটে প্রচুর স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি গুলোকে নিজেকে তৈরি করতে হবে। একে শিখে তৈরি করতে হবে। মেক্সিমাম যেসব জায়গায় মানে অ্যাকচুয়ালি স্টক মার্কেটটার অনেক বদনাম আছে। স্টক মার্কেটটাকে সবাই একটা অন্যভাবে নেয়। স্টক মার্কেট একটা হয়তো মানে জুয়া বা কিছু, ঠিক আছে? তো সেই হিসাবে স্টক মার্কেট না, স্টক মার্কেট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ইকোনমি বা ওয়ার্ল্ড এর ইকোনমি। প্রত্যেকটা কান্ট্রির একটা ইকোনমি থাকে। তো ইকোনমিতে কি হয়? ইকোনমি বিজনেস এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? বিজনেস। আর বিজনেস যখনই কোনো পাবলিকলি লিস্ট হয়, ঠিক আছে? লিস্টের পরে যে সেটার উপর ট্রেডেবল হয় সেটাই হচ্ছে মার্কেট। মানে এক্সচেঞ্জে লিস্ট হওয়া মানে সে বিজনেসটা লিস্ট হচ্ছে। পাবলিকলি লিস্ট হচ্ছে। একটা কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে প্রাইভেট লিমিটেড থেকে। তো আমি ওই চ্যাপ্টার আগে একবার ডিসকাস করেছি। আজকে আমি ওখানে যাব না ওই পার্টে। আমি পরে ক্লাসে সবকিছুই আস্তে ডিসকাস করব। তো একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম যে স্টক মার্কেটটাকে কখনোই ফার্স্ট সোর্স অফ ইনকাম হিসাবে কেউ নেবে না ইনিশিয়াল স্টেজে। একটা টাইমের পর এট লিস্ট 2, 3, 4, 5 ইয়ার্স পর যখন নিজের কাছে একটা ক্যাপিটাল, ভালো ক্যাপিটাল রেডি হবে, মিনিমাম 20 to 25 lakhs ফর জেনারেটিং ইনকাম। হ্যাঁ, মানে স্টক মার্কেট থেকে ইনকাম জেনারেট করতে গেলে মিনিমাম 20-25 লাখ যদি ক্যাপিটাল থাকে, তাহলে আমি এখান থেকে আশা করি যে পার মান্থ আমি 50,000 বা 1 লাখ আমি একটা আর্নিংস জেনারেট করতে পারি। ঠিক আছে? তখন আমি ইন্ট্রাডে বা ফিউচার এন্ড অপশন আমি করতে পারি। আর তাছাড়া যদি আমি এটার দরকার নেই, তো আমরা যেকোনো প্রফেশনে আছি, তো আমরা কি করতে পারি? আমরা শুধুমাত্র পার্ট টাইম এটাকে নিতে পারি। আমার কিচ্ছু না। দিনের মধ্যে আমার ১ ঘন্টা 30 মিনিট এনাফ। আর কিছু না। উইকলি 2 আওয়ার্স, উইকলি 2-3 আওয়ার্স এনাফ। কেউ উইকলি ইনভেস্টমেন্ট করে, উইকলি দেখে। সেটাই এনাফ। তো আমাদের টোটাল ব্যাপারটা হচ্ছে এন্ড অফ দ্য ডে অ্যানালিসিস। মানে আমাদের এরকম না যে মার্কেট আওয়ারে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। বা মার্কেট আওয়ারে আমাকে সারাদিন কম্পিউটার বা মোবাইল খুলে দেখতে হবে কোথায় কোন প্রাইস অ্যাকশন কি হচ্ছে। এগুলো একদম যারা নতুন তাদের কাছে একদম নতুন লাগবে। কিন্তু আমরা চেষ্টা করব যে এটাকে এন্ড অফ দ্য ডে অ্যানালিসিস করা। লাইভ মার্কেটে কিছু ফ্যাক্টর আমাদেরকে দেখতে হয়। সেগুলো আমি বলব ক্লাসে যখন পড়াবো কন্টিনিউ হবে। কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে এর উপরেই বেশি জোর দেব। ঠিক আছে? আর এটা অত চাপের নয়। এখানে কি হয়? যেহেতু আমরা একটা সুইং বা পজিশনাল ট্রেড আরেকটা আমরা ইনভেস্টমেন্ট এর দিকে যেহেতু জোর দিচ্ছি, সেহেতু আমাদেরকে সবসময় মার্কেটে অ্যাক্টিভ থাকার দরকার নেই। আমরা এখান থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারি। ঠিক আছে? মোটামুটি বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আছে। বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থেকে বিভিন্ন রকম ইনকাম জেনারেট হয়। আমি ইনভেস্টমেন্টের উপরে আমি অন্য একদিনে ক্লাসে বোঝাবো যে ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? আমি অলরেডি একটা ক্লাস করিয়েছিলাম। আবার আমি পড়াবো যারা নতুন যারা আছে তাদের জন্য যে কোথায় কোন টাকায় কত পার্সেন্ট রিটার্ন দেয় এবং আমরা স্টক মার্কেট থেকে কত গেইন করতে পারি। তবে আমি একটা আপনাদের সবাইকে একটা মানে ওভারঅল একটা লং টার্ম এটুকু আমি আশা দিতে পারি বা আপনারা নিজেরা শিখে গেলে এট লিস্ট 25-30% বা মোর দ্যান 30% আপনার ইয়ারলি বা সিএজিআর রিটার্ন বলে এটাকে, মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। মানে আমি এটা বলছি না যে এই বছরই হবে বা সামনের বছর হবে বা এই মাসেই হবে। আপনি লঙ্গার টার্ম
কোনো বছর হয়তো আপনার 50% আসতে পারে, কোনো বছর 100% ডবল হতে পারে, কোনো বছর হয়তো -20% হতে পারে। তো ওভারঅল আমি একটা আশা করব যে ট্রেডিং আর ইনভেস্টমেন্ট টোটাল যদি শিখে যাই, তাহলে আমাদের পোর্টফোলিও ওভারঅল লঙ্গার টার্মে আমরা মোটামুটি 25 to 35% বা মিনিমাম 20% আমরা সিএজিআর নেব। আর মিনিমাম 20% সিএজিআর রিটার্ন এনাফ। ঠিক আছে, এনাফ। কেননা ডেভেলপড কান্ট্রি যেমন ইউএস, ইউকে বা জার্মান, জাপান এইসব জায়গায় ইন্টারেস্ট রেট না খুবই কম। ইন্টারেস্ট রেট যেটা হয় মানে পয়সা রাখলে তার উপর একটা ইন্টারেস্ট দেওয়া হয়। ব্যাংকিং ইন্টারেস্ট রেট হয়, রেপো রেট হয়, সেগুলো খুবই কম। মানে 0.0 মানে 1% এর নিচে কোনো কান্ট্রিতে আছে। আমাদের ইন্ডিয়াতে সেখানে আমাদের রেপো রেট 5%, 5% এর আশেপাশে থাকে। এবং সেখানে আমরা বলছি 20% রিটার্ন। এটা যদি আমরা মানে কম্পাউন্ড করি 15 ইয়ার্স, 20 ইয়ার্স, তো এটা মানে ম্যাসিভ অ্যামাউন্ট দাঁড়ায়। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটরে পরবর্তী ক্লাসে আমি সব বোঝাবো যে কিভাবে ইমপ্যাক্ট দাঁড়ায়। তো আমি আর বেশি ওয়েট করব না। আমি আমাদের আজকের যে ফোকাস যেটা লার্নিং, আমি টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর বলেছিলাম আজকে ক্লাসটা হবে। তো সেটাই আজকে সেই ক্লাসটা শুরু করছি। ঠিক আছে? তো আজকে যে টপিক গুলো আছে সেটা হচ্ছে আমি প্রিভিয়াস যে কটা ক্লাস হয়েছে তার উপর একটা ব্রিফলি বলবো, কিছু না সামথিং। আর তারপর আজকে যে চ্যাপ্টার গুলো আলোচনা হবে সেটা আমি বলেছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস, যেমন ফিনান্সিয়াল মার্কেটে যেসব টাইপের অ্যানালিসিস হয়, সাধারণত কোন কোন টাইপের অ্যানালিসিস হয় সেটা নিয়ে আসবো এবং তার সঙ্গে তাদের কি রিকোয়ারমেন্ট আছে, মানে কেন তাদেরকে ইউজ করি আমরা সেটা আমরা জানবো আজকের ক্লাসে। ঠিক আছে? তারপর চলে আসবো টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে। টেকনিক্যাল অ্যানালিসিস কি এবং এর হিস্ট্রি কোত্থেকে এসেছিল বা কোথা থেকে টেকনিক্যাল অ্যানালিসিস ফার্স্ট ডেভেলপড হয় সেটা সম্বন্ধে আমরা জানবো। টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট মানে টেকনিক্যাল অ্যানালিসিসের একটি পার্ট, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস ডিপেন্ড করে প্রাইস অ্যাকশনের উপরে, মানে কি প্রাইস চলছে মার্কেটে। ওকে, তার উপর পুরো টেকনিক্যাল অ্যানালিসিস ডিপেন্ড করে এবং এটা কেন এত ইম্পর্টেন্ট। আর ডিফারেন্ট টাইপ অফ চার্ট কনস্ট্রাকশন, এটা অলরেডি একটা ক্লাস হয়েছিল, ছোট ব্রিফলি আমি এটা করবো সবার জন্য। এবং তাদের কি কি তাদের নিডস, মানে তাদের কেন প্রয়োজন বা ইয়েটা মানে আমাদের চার্ট কিভাবে তৈরি করা হয় সেটা টোটালি বলবো। তো আজকে এই ক্লাস থাকবে। ওকে, তো আমি ক্লাসে আছি। তো ওকে, আচ্ছা, এই হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? আমাকে শুধুমাত্র রাইজ হ্যান্ড করলেই হবে, হ্যাঁ, আর কিছু করতে হবে না, আমি বুঝে যাবো। ওকে, থ্যাংক ইউ। তো ব্রিফলি আমাদের কি কি ক্লাস হয়েছিল এর আগে আমি একটু আলোচনা করে নিই। যারা পুরনো আছেন বা আছো তাদের বোধহয় মনে আছে কি কি করেছিলাম। ফার্স্ট বোধহয় আমি লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেটা আমি বলেছিলাম যে কোম্পানি কেন লিস্ট হয় না, যে লাস্ট ক্লাসটা হয়েছিল মানে একদম এর আগের ক্লাসটা, যে ওয়াই কোম্পানি লিস্টেড অন স্টক এক্সচেঞ্জ, এই ক্লাসটা করেছিলাম। ওয়াই কোম্পানি লিস্টেড, হ্যান্ড রাইটিংটা একদম কাগজ কলম না, তো একটু প্রবলেম হতে পারে, একটু বিয়ার করবেন সবাই। একটা ক্লাস হয়েছিল, এটা আমি করিয়েছিলাম, এটা আমি সংক্ষেপে একটু বলবো। সেকেন্ড আমি করিয়েছিলাম ডাউ থিওরি। ডাউ থিওরি আমি আরেকবার রিভাইজ করব, এটা ডিটেল আছে কারণ এটা একবারে একটা ক্লাসে পুরো লেগে যায়। ডাউ থিওরিটা পরে আসবো। আর বোধহয় পড়িয়েছিলাম যে ক্যান্ডেলস্টিক চার্ট ও চার্ট টাইপস অফ চার্ট না, এই সাধারণত এই ক্লাসগুলোই হয়েছে। আর ওকে, কারোর চিন্তা করার দরকার নেই, নিউ ক্লাস, এই প্রত্যেকটা ক্লাসই আমি আবার ডিসকাস করব। ওকে, তো আমি বলেছিলাম আগের দিন যে কোম্পানি কেন এক্সচেঞ্জে লিস্টেড হয়, খুব ব্রিফলি বলি। কেননা আমরা জানি সবাই দুটো এক্সচেঞ্জ আছে ইন্ডিয়াতে। ওকে, একটা আছে হচ্ছে এনএসসি, যারা নতুন তাদের জন্য একটু বলে দিই এগুলো। বিএসসি, এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে বিএসসি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো বিগ স্টক এক্সচেঞ্জ। এর আগে আলাদা অনেক স্টক এক্সচেঞ্জ ছিল, কেমন
যেমন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, ম্যাড্রাস স্টক এক্সচেঞ্জ ওগুলো এখন আর চলে না। ঠিক আছে? তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আসার পর পুরোপুরি ডিজিটালাইজ ফর্মে এই স্টক এক্সচেঞ্জ গুলো ফর্ম হয়। মানে এগুলোকে ডিজিটাল করা হয়। এর আগে সব ম্যানুয়াল হতো। মানে কোন একটা স্টক যদি আমরা কিনতাম, যদি মনে করি রিলায়েন্স এর একটা স্টক কিনেছি, তো একটা সার্টিফিকেট দিত আমাদেরকে, একটা সার্টিফিকেট হয়তো। এই টাইপের একটা সার্টিফিকেট দিত আমাদেরকে। ঠিক আছে? কিন্তু এখন সেখানে হয়তো আমার নাম লেখা থাকতো, কিছু থাকতো। তো হর্ষদ মেহতা যখন স্ক্যাম হয়, অনেকেই জানেন যে হর্ষদ মেহতা স্ক্যামের পর স্যার হ্যাঁ, হ্যালো? বলছিলাম তখন কি স্যার ইন্টারডে খেলা হতো? ইন্ট্রাডেটা না, ওই সময় ইন্ট্রাডেটা পুরোপুরি খেলা হতো না। ইন্ট্রাডে হতো, একদম হতো না তা নয়, ইন্ট্রাডে হতো। বাট ওই সময়ের কেসটা একটু অন্য ধরনের। আমি পরবর্তীতে আসবো মানে অশোক মেহতা কি ওই টাইমে কি হয়েছিল। ও একটা সিরিজ আছে, সবাইকে একটু রিকমেন্ড করবো, ওই স্ক্যাম 1992, ওই সনি লিভে বোধহয় একটা ওয়েব সিরিজ আছে, ঠিক আছে? কাইন্ডলি যারা দেখেননি তারা একটু হ্যাঁ দেখবেন। মানে হ্যাঁ, যারা দেখোনি বা দেখেননি তারা একটু কাইন্ডলি দেখবেন। ওটা দেখলে খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং। কি একটা নরমাল একটা মানে একটা মিডল ক্লাস, মানে লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে বা একটা লোক, সে কিভাবে স্টক মার্কেটে মানে একদম স্টক মার্কেটের রাজা হয়ে যায়। এবং একটা সময় মানে হর্ষদ মেহতা ট্যাক্স পেয়ার ছিল। যাই হোক, আমি ওসবে এখন আসছি না। তো একটা সময় ছিল, সেটা হচ্ছে যে এইভাবে ফর্মে থাকতো, কাগজ ফর্মে থাকতো। তো এখানে না অনেক ডুপ্লিকেসি হতো। মানে এখানে অনেক স্ক্যাম হতো। যে কারোর নাম চেঞ্জ করে হয়ে আছে। আর যেহেতু এগুলো সব এভেইলেবল, একদম সবার কাছে এভেইলেবল ছিল না। তো তখন অনেক ধরনের প্রবলেম। কিন্তু এখন মার্কেটে সেই জায়গা নেই। তখন মার্কেটে মানে কোন রুলস ছিল না। রুলস, যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সে রুলস ছিল না। তখন না ছিল কে, যদি এইসব স্ক্যাম হওয়ার পরে একটা নতুন গভর্নমেন্ট একটা কনস্ট্রাক্ট করে, সেটা হচ্ছে সেবি। সেবি বলে হয়, যে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। মানে এটা হচ্ছে টোটাল আমাদের যে ফিনান্সিয়াল মার্কেটটা, এই মার্কেটটাকে এই সেবির আন্ডারে চলে। সেবি এটাকে পুরো রেগুলেট করে। ঠিক আছে? সেবি হচ্ছে মার্কেটের রুলস অ্যান্ড রেগুলেশন প্লাস রেগুলেটর। এটা হচ্ছে রেগুলেটর বলে। আর এনএসসি, বিএসসি হচ্ছে, এই দুটো হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে হচ্ছে যে যেমন মার্কেট প্লেস হয়, যেমন আমরা সবজি মার্কেটে যাই, ভেজিটেবল মার্কেটে যাই, বা ফ্রুট মার্কেটে যাই, বা আমরা ক্লোদিং মার্কেটে যাই, একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে কেন কি বলা হয়? মার্কেট প্লেসটা কি অ্যাকচুয়ালি? মার্কেট মানে হচ্ছে যেখানে কিছু লেনদেন হয়, আদান-প্রদান হয়। মানে ট্রেডিং হয়। মানে মানে কেনা-বেচা হচ্ছে, সেটাই মার্কেট প্লেস, মার্কেট। তো যেখানে দুটো পার্টি, মানে একটা হচ্ছে বায়ার পার্টি আর একটা হচ্ছে সেলার পার্টি। দুটো পার্টি এক জায়গায় আসে এবং দুজন কি করে, আগেরকার দিনে ওই একদম যখন এত সিস্টেম ছিল না, তখন ওই বাটার সিস্টেম ছিল। বাটার সিস্টেম চলতো। মানে একটা জিনিসের বদলে আরেকটা জিনিস আদান-প্রদান করা হতো। একটা সময় ছিল, আমরা ছোটবেলায় পড়েছি এগুলো হয়তো। তো বাটার সিস্টেমে কি হতো, ধরো কারোর আ মা গম লাগবে। তো তার কাছে হয়তো চাল আছে। সে বলল, "আমি চাল দিচ্ছি, তুমি আমাকে গম দাও।" বা কারোর অন্য কিছু একটা মানে জিনিস লাগবে। তো এইভাবে এক্সচেঞ্জ হতো। সেটাও একটা মার্কেট আসা হতো। মার্কেট মানে হচ্ছে যেখানে বায়ার এবং সেলার একটা প্লেসে আসে। ঠিক আছে? সেই প্লেসটা হচ্ছে মার্কেট। আমরা যেমন বলি যে বাজারে যাচ্ছি। বাজার মানে সেখানে বাজার। যেখানে বাজারে কি থাকে? দোকানদার বসে থাকে, ওরা হচ্ছে সেলার, আর আমরা হচ্ছে বায়ার হিসেবে আমরা সেখানে যাই কেনার জন্য। আমরা ওখানে মানি পে করি, পয়সাটা দিই। তার এগেইনস্ট এ আমরা ওখান থেকে আ জিনিস কিনি। তো এক্সচেঞ্জ হচ্ছে সেই টাইপের সরি, মার্কেট হচ্ছে সেই প্লেস। তো এটা হচ্ছে ফিজিক্যাল মার্কেট, বাট এনএসই, বিএসই এগুলো হচ্ছে ডিজিটালাইজ মার্কেট। মানে এটাও একটা মার্কেট প্লেস। বাট এখানে এটা হচ্ছে ডিজিটালাইজ, মানে এটাকে দেখা যায় না। কিন্তু এটা অ্যাকচুয়ালি আছে। এটা একটা বডি, এটা প্লেস। ওই মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমাদেরকে সেখানে যেতে হয় না। আমরা সেটা ঘরে বসে এখন অনলাইনের থ্রুতেই আমরা সবকিছু করতে পারি। কিন্তু বায়ার এবং সেলার দুটোই মার্কেটে প্রেজেন্ট। তো আমরা সেখানে মাঝখানে দুটো পার্টি এন্টিটি থাকে। একটা হচ্ছে ব্রোকিং টার্মিনাল, যার থ্রুতে আমরা বাইং বা সেলিং করি এবং সেখান থেকে আমরা অর্ডার প্লেস করি। এবং আমি হয়তো কিনবো, তো আমি হচ্ছে বায়ার। তো কেউ না কেউ একটা সেল অর্ডার প্লেস করে। তো সে হচ্ছে সেলার। তো দুটো যখন অর্ডার ম্যাচ করে, সেই ম্যাচিংটা হয় ওই মার্কেট প্লেসে। কোথায়? এনএসসি বা বিএসসি তে। ঠিক আছে? আর এনএসসি বা বিএসসি যখন ওইটা অর্ডারটা এক্সচেঞ্জ, তখন সেই অর্ডারটা এক্সিকিউট হয়ে যায়। মানে তার শেয়ারটা আমি কিনি, আমার শেয়ারটা সরি, আমার টাকাটা সে পায়। ওকে? আর এই যে টোটাল এই যে শেয়ারে আদান-প্রদান হয়, এখানে শুধুমাত্র আদান-প্রদান হয়। এই যে দুটো যে আ অর্গানাইজেশন আছে, এক্সচেঞ্জ, এই দুটোতে আদান-প্রদান হয়। এবার এই যে স্টকটা, এই স্টকটা একটা লকারের ফর্ম। আমি এগুলো বেসিক একদম বলছি, এগুলো জানা উচিত সবাইকেই। এজন্য কিছু বেসিক জিনিস আমি বলে আমি আসছি আমার চ্যাপ্টারে। এগুলো একটা পার্ট অফ জানার বিষয়। তো এই যে আদান-প্রদানটা হচ্ছে, এবার এইখানের পরে আমাদের এই যে শেয়ার সার্টিফিকেটটা পেলাম, এটা এটা তো রাখতে হবে। এটা রাখতে হয়। তো এই রাখা হয়, এটা হচ্ছে আরেকটা অর্গানাইজেশন আছে। ঠিক আছে? আরো দুটো আছে। অ্যাকচুয়ালি হচ্ছে সিডিএসএল, আরেকটা হচ্ছে এনএসডিএল।
ঠিক আছে, সিকিউরিটি ডিপোজিট এটা হচ্ছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সিকিউরিটি লিমিটেড, ঠিক আছে। আর এনএসডি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। মানে এগুলো কি করে, এদের কাজই হচ্ছে টোটাল যে আমাদের স্টক বা যে শেয়ার গুলো আমরা কিনি, স্টক গুলোকে এরা ডিজিটাল ফর্মে এদের কাছে রাখে, লকার মনে করা যেতে পারে, এটা হচ্ছে আমাদের লকার। আর আমরা যে অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, ডিম্যাট বলি না, ডিম্যাট হচ্ছে ডিজিটালাইজ ফর্মে একটা অ্যাকাউন্ট খোলা হয়, জন্য ওটা শর্ট ফর্ম হচ্ছে ডিম্যাট। সেই ডিম্যাট অ্যাকাউন্ট গুলো এদের কাছে খোলা হয়। আর একটা অ্যাকাউন্ট খোলা হয় ট্রেডিং অ্যাকাউন্টটা খোলা হয় ব্রোকারদের কাছে। তো দু রকমের অ্যাকাউন্ট খোলা, একটা ট্রেডিং অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মানে ডিম্যাট অ্যাকাউন্ট। তো দু রকমের অ্যাকাউন্ট এখানে হয়। তো এটা হচ্ছে একদম বেসিক আমি কিছুটা আলোচনা করলাম। এরপর আমি বলেছি যেহেতু আমি কেন কোম্পানি লিস্টেড হয়, কোম্পানি লিস্ট হয় হচ্ছে এনএসসি বিএসসি তে। তো কোম্পানি কি হয়, কোম্পানির আমি পরে এক সময় ক্লাসটা একটু ভালো করে আরেকবার বোঝাবো, আমি একটু খুব শর্টে বলছি। কোম্পানি যখন প্রথম ইনকর্পোরেট হয়, নিজস্ব মানে একটা নিজের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেল, সেখান থেকে কোম্পানি প্রথম শুরু করে, নিজের একটা বিজনেস প্ল্যান থেকে শুরু হয়। তারপর সেই কোম্পানিটা কি হয়, সেই কোম্পানিটা আস্তে আস্তে গ্রোথ করে, বিজনেস মানে বিজনেস করে, নিজের গ্রোথ হয়। তারপর কিছু ইনভেস্টর সেখানে ইনভলভ হয়, যেমন আমরা দেখেছি পেটিএম, জোম্যাটো বা অন্যান্য যেসব কোম্পানিগুলো যেগুলো স্টার্টআপ কোম্পানি, ওয়ো, এসব কোম্পানিতে কি হয়, এইসব কোম্পানি এখন লিস্টেড নয়, এসব আনলিস্টেড কোম্পানি। তো এইসব কোম্পানিতে অনেক বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করে দেয়। যেমন জোম্যাটো প্রচুর মানে একটা সময় প্রচুর রকমের অফার দিয়েছে বা এখনো দেয়, যেটা হয়তো আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে আমার যেই ফুডের কস্টিংটা আমার হয়তো ৩০০ টাকা পড়বে, সেটা জোম্যাটো ২০০ টাকা ১৫০ টাকা ডিসকাউন্টে কি দিচ্ছিল, কেন দিচ্ছিল, কোথা থেকে দিতে পারছিল, তো পকেট থেকে দিচ্ছিল। একটা কোম্পানি খুলে পকেট থেকে দেবে না, পকেট থেকে দেবে না, সেখানে প্রচুর ইনভেস্টররা ইনভেস্ট করে এবং সেই ইনভেস্টমেন্টের টাকাটা, ঠিক আছে, ওরা নিজেদের ব্র্যান্ডিং আর কাস্টমার ধরার জন্য ওরা হিউজ ডিসকাউন্ট দেয়। এবং এইসব কোম্পানিগুলো দীর্ঘ হয়তো ৫ বছর ৭ বছর ১০ বছর ধরে কন্টিনিউয়াসলি ওরা লসে থাকে। এদের যদি ব্যালেন্স শিট দেখা যায়, এদের কন্টিনিউয়াসলি ব্যালেন্স শিট এন্ড প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, তাহলে আমরা দেখতে পাবো যে এরা কন্টিনিউয়াসলি প্রচুর টাকা ডেট প্লাস প্রচুর টাকা লসে থাকে। ইভেন এই ওয়ো যে একটা হোটেল চেইন, তো এরা কিন্তু অলরেডি এখনো লসে আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যেখানে সেই ইনভেস্টররা সেখানে আসে, ইনভেস্টররা কেন আসে, জানে এটা একটা স্টার্টআপ কোম্পানি, এটা ফিউচারে গিয়ে একটা ভালো গ্রোথ দেবে, ওই কারণে ওরা আসে এবং ওরা ইনভেস্ট করে। তারপরে কোম্পানি আরো মানে বড় হয়, বিজনেস আসে, পয়সা আসে, পয়সার পরে এরপরে কোম্পানি লোন নেয়। লোনে একটা বার্ডেন থাকে যে লোন নিলে কি হয়, লোনের একটা ইন্টারেস্ট কোম্পানিকে পে করতে হয়। কোম্পানির যে প্রফিট আসে সেই প্রফিটটা কোম্পানি থেকে চলে যায়, বেরিয়ে যায়। এই জন্য কোম্পানি তখন কি করে, যে কোম্পানি আরো যদি এক্সপেনশন দরকার পড়ে, কোম্পানি তখন মানে লিস্ট হয় এক্সচেঞ্জে। কেন, পাবলিকের কাছে আসে যে ও তার কিছুটা স্টেক বা কিছুটা শেয়ার ও পাবলিককে ট্রান্সফার করবে। বা যেসব ইনভেস্টর আগে ঢুকেছিল, প্রচুর টাকা দিয়েছিল, তারা তাদের এক্সিট চায়, কারণ তারাও তাদের প্রফিট চাইবে। তখন মার্চেন্ট ব্যাংকের থ্রুতে মার্চেন্ট ব্যাংকার কি হয়, এগুলো সমস্ত কিছু পরে আসবো। তো ওদের থ্রুতে একটা কোম্পানি ভ্যালুয়েশন করা হয়, সেই ভ্যালুয়েশনের থেকে মোটামুটি একটা মাল্টিপল, মোটামুটি 3 গুণ 4 টাইম পি মাল্টিপল বলে এটাকে, প্রাইস টু আর্নিং মাল্টিপল, ঠিক আছে। সেই মাল্টিপলে তখন আইপিও লঞ্চ হয়। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। সেইভাবে আইপিও লঞ্চ হয় এবং আইপিও যখন লঞ্চ হয় সেটা প্রাইমারি মার্কেটে হয়। প্রাইমারি মার্কেটের পর যখন ট্রেডিং শুরু হয়, মানে হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার হয়, সেটা সেকেন্ডারি মার্কেট, যেটা আমরা ট্রেড করি, তখন সেটা হচ্ছে এনএসসি বা বিএসসি তে আমরা ট্রেড করতে পারি, সেটাই হচ্ছে এনএসসি বিএসসি। এই চ্যাপ্টারটা আমি আগের দিন পুরো ডিটেইলসে বলেছিলাম, তো আজকে আমি খুব ব্রিফলি বললাম। ওকে, ডাউ থিওরি আমি এখন পড়াবো না, আমি বলে দিচ্ছি ডাউ থিওরি পরবর্তীতে আসবো। যারা নতুন তাদের জন্য স্পেশাল আমি একটা আলাদা ক্লাস কন্ডাক্ট করবো ডাউ থিওরির উপরে। আজকে টাইপস অফ চার্ট, এটা আমি ক্লাসের মধ্যে আলোচনা করব। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন বা পারো, ঠিক আছে, এক একটা টপিকের পর কোশ্চেন হ্যালো, করতে পারো। হ্যাঁ, বলছি সনি টিভিতে কি প্রোগ্রাম দেখায়? বুঝলাম না। সনি টিভিতে সনি টিভি না, সনি লিভে ওই একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে স্ক্যাম 1992, ঠিক আছে, স্ক্যাম 1992 বলে একটা ওয়েব সিরিজ আছে ইয়ের উপরে। 1992। হ্যাঁ, আচ্ছা, স্ক্যাম 1992 আমি লিখে দিচ্ছি, কারো দেখার ইচ্ছা হলে দেখতে পারো, ঠিক আছে। স্ক্যাম 1992, এটা সনি লিভে, ঠিক আছে। এটা কি মানে হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবো? না ইউটিউবে পেয়ে যাবো? ইউটিউবে না, এটার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে, হয়তো 1 মাসের প্রিমিয়াম নেয়। আমি বলছি ওয়েব সিরিজটা ভালো, খুব ইন্টারেস্টিং, এটা আচ্ছা দেখলে আচ্ছা মানে বোঝা যাবে যে একটা মানে
মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের একজন পার্সন সে কিভাবে নিজেকে ডেভেলপ করে, ঠিক আছে? স্ক্যাম 192, ওকে 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 আচ্ছা। আর এই সাবজেক্ট মানে পড়ার সাবজেক্ট মানে যেটা বোঝালাম তার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে এই মানে এই সাবজেক্ট সংক্রান্ত? এনিওয়ান? নো ওয়ান, ওকে। সবাই বুঝেছে? রাইজ ইউর হ্যান্ড, হ্যান্ড রাইজ করলে বুঝে যাবো মোটামুটি। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারা বললে ঠিক আছে, আমার ভালো লাগবে, আমার ক্লাসটা ইন্টারেস্টিং হবে, আমিও বোঝাতে মানে আগ্রহ হবো আরো, ঠিক আছে? ওকে। তো এবার আমি আসি আমাদের নেক্সট যে টপিক যেটা আমি বলেছিলাম আলোচনা করব, ঠিক আছে? সেটা মানে টেকনিক্যাল অ্যানালিসিস। কেন? হোয়াই টেকনিক্যাল অ্যানালিসিস বা ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস। আগে ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিসটা আগে করে নিই, তারপর টেকনিক্যাল অ্যানালিসিস, ওকে? তো ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস। ডিফারেন্ট তো ডিফারেন্ট টাইপ অফ অ্যানালিসিস কি কি অ্যানালিসিস হয় মেইনলি আমি সেটা আসছি ওয়ান বাই ওয়ান, ওকে? ফার্স্ট, এটা অনেকের জানা, তাও আরেকবার আমি বলছি কি কি অ্যানালিসিস গুলো অ্যাকচুয়ালি হয়। ফার্স্ট হচ্ছে একটা অ্যানালিসিস, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি আমি আসছি। ফান্ডামেন্টাল, সরি, ফান্ডামেন্টাল, ঠিক আছে? 2 নম্বর অ্যানালিসিস হয় সেটা হচ্ছে টেকনিক্যাল, যেটা আজকে আমি পড়াবো। টেকনিক্যাল। আর থার্ড নাম্বার হচ্ছে সাইকোলজি। তো এই 3 রকমের মেইনলি মার্কেটে অ্যানালিসিস अवेलेबल হয়। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টালে আসবো আমরা। ফান্ডামেন্টালটা কি? ফান্ডামেন্টাল হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল। ফার্স্ট ফান্ডামেন্টালে কি কি পোরশন আমাদের দেখতে হয়। ফান্ডামেন্টাল হচ্ছে কোন একটা কোম্পানি, আগে বলি তারপর আমি আরো লিখে বোঝাচ্ছি। কোম্পানি একটা বিজনেস করে। কোম্পানি বিভিন্ন রকমের সেক্টর থেকে, 1 মিনিট, হ্যাঁ, আমার এখানে ওই ডিস্ট্রিক্ট থেকে ফোকাস, 1 মিনিট। তো কোন একটা কোম্পানি কোনো না কোনো সেক্টর থেকে বিলং করে, ঠিক আছে? কোনো না কোনো সেক্টর থেকে কোনো কোম্পানি বিলং করে। কোনো সেক্টর বলতে বিভিন্ন রকম সেক্টর হয়। আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে সবসময় আমি ইন্টারাক্ট করি আমরা, ঠিক আছে? সকালে উঠেই আমরা ব্রাশ করি, কোন ব্রাশটা কোনো না কোনো কোম্পানি তৈরি করেছে, বা আমরা পেস্ট ইউজ করি, সেই পেস্টটাও কোনো না কোনো কোম্পানি মানে ম্যানুফ্যাকচার করে। যেমন কোলগেট যেমন আমরা ইউজ করি, কোলগেট হচ্ছে কোলগেট পামোলিভ কোম্পানি থেকে ইয়ে করে। তারপর আমাদের সকালে ব্রেকফাস্ট বা চা, কফি আমরা যেটাই খাই, টাটা টি চা খাই বা যেকোনো জিনিস, তো আমাদের সবসময় কিছু না কিছু আমরা যেসব বাসনপত্র ইউজ করছি সেটা একটা মানে স্টিলের মেড, সেটা স্টিল ইন্ডাস্ট্রি থেকে ছাড়া মানে বিভিন্ন রকমের আমরা সার্ভিস ইউজ করি। যেমন আমরা ফোনে কথা বলছি, সেটা এয়ারটেল, ভোডাফোন বা জিও। তো প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু কোম্পানির সঙ্গে আমাদের সবসময় ইন্টারাকশন হয়। তো কোম্পানি যদি না থাকে তাহলে আমরাও চলতে পারবো না, আর আমরা না থাকলে কোম্পানি চলতে পারবে না। মানে একে অপরের সঙ্গে জড়িত, ঠিক আছে? আর কোম্পানি, এটা আমি যখন ফান্ডামেন্টালের একটা ক্লাস করাবো তখন বোঝাবো গভর্নমেন্ট, কোম্পানি আর হচ্ছে পাবলিক, এদের কি রিলেশন অ্যাকচুয়ালি আছে, এদের একটা ম্যাপ আছে, সেটা পরবর্তীতে বোঝাবো। তো কোম্পানি হচ্ছে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনো সেক্টর থেকে বিলং করে, কোনো না কোনো সেক্টর থেকে। যেমন স্টিল সেক্টর, পাওয়ার সেক্টর, ঠিক আছে? এফএমসি সেক্টর, টেলিকম সেক্টর, আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর, ডিফারেন্ট টাইপ অফ সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কাজ, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে তৈরি, প্রত্যেকটা সেক্টরে কিছুটা ওয়েটেজ থাকে। এবার কি হচ্ছে যে কোম্পানির এইসব সেক্টর,
কোম্পানি কোন সেক্টর থেকে বিলং করে, কোম্পানি কি বিজনেস করে, ঠিক আছে, কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, কোম্পানির মানে কি প্রোডাক্ট বা কি সার্ভিস ইউজেস করে, এইগুলো হচ্ছে টোটাল একটা মানে কোম্পানির ইন্টারনাল পার্ট। এই ইন্টারনাল পার্ট অ্যানালিসিস করা হচ্ছে ওয়ান টাইপ অফ ফান্ডামেন্টাল। সেকেন্ড আমরা কি করি ফান্ডামেন্টালে, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলোকে চেক করি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা কি কি চেক করি, একটা হচ্ছে আমরা P&L মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। 2 নম্বর আমরা দেখি হচ্ছে ব্যালেন্স শিট। 3 নম্বর আমরা দেখি হচ্ছে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের এগুলো কোম্পানি কি করে, এই কোম্পানি প্রত্যেক কোয়ার্টারে মানে কোয়ার্টারলি বলতে প্রত্যেক 3 মাসে এই যে প্রফিট অ্যান্ড লস মানে আর্নিংস বলে এটাকে, এই স্টেটমেন্টটা লঞ্চ করে এবং ইয়ারলি বেসিসে এরা ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাবলিককে দেয় এক্সচেঞ্জের থ্রুতে। কেন? কারণ আমাদেরকে কোম্পানি চেক করতে যে কোম্পানি আদৌ কেমন বিজনেস করছে। যে কোম্পানি ভালো বিজনেস করছে আমরা তো সেই কোম্পানিতে ইনভেস্ট করবো কোম্পানি বিজনেস দেখে। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে দেখতে হয় যে কোম্পানি গ্রোথ কেমন, মানে এগুলো হচ্ছে টোটাল ফিনান্সিয়াল ডেটা অ্যানালিটিক, আর কিছু না। ডেটাগুলোকে আমরা দেখছি যে কোম্পানি কতটা কি করছে, ঠিক আছে, সেটা দেখে তার উপরে আমরা একটা ডিসিশন নিই। এটার উপরে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আর এই যে অ্যানালিসিস গুলো করা হয় সেই অ্যানালিসিস গুলোকে বলা হয় এই যারা অ্যানালিসিস করে তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যারা এই অ্যানালিসিস গুলোকে করে কমপ্লিটলি। আমরা যদি মিউচুয়াল ফান্ড করি, যেমন ইকুইটি মার্কেটে মিউচুয়াল ফান্ড করি, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার থাকে। তো ফান্ড ম্যানেজাররা এই জিনিসগুলোকে খুব ডিপলি দেখে, কেননা ওরা আদার্স লোকের মানি মানে অন্যের পয়সা ইউজ করে ওরা তার থেকে রিটার্ন জেনারেট করে। তো এগুলো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফান্ডামেন্টাল চ্যাপ্টারে আমি এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার এবং এরপরে রেশিও অ্যানালিসিস কি আমি বোধহয় কারিকুলাম পাঠিয়েছিলাম, ওর মধ্যে সমস্ত কিছু আমি 1 বাই 1 আলোচনা করবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ঠিক আছে। সেকেন্ড যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। সেটা আমি আসছি টেকনিক্যাল অ্যানালিসিসে। টেকনিক্যাল অ্যানালিসিসটা অ্যাকচুয়ালি কি ফান্ডামেন্টাল থেকে ডিফারেন্ট, এটা টেকনিক্যাল ব্যাপার। কিন্তু টেকনিক্যাল ব্যাপারকে আমরা বেশি ইম্পর্টেন্ট দেই, মানে আমরা রিটেলাররা, আর আমাদের বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, ঠিক আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে টেকনিক্যালি ফান্ডামেন্টালি কোনো একটা কোম্পানিকে মানে জাজ করা ওটা একদিন দুদিনের কথা না, বা আমাদের ছোট্ট মানে আমাদের যে লিমিটেড রিসোর্সেস থাকে সেই লিমিটেড রিসোর্সেস দিয়ে আমরা করতে পারি না। লিমিটেড রিসোর্সেস বলতে কেমন, যে আমরা একটা কোম্পানির কিন্তু ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি না কোম্পানি আদৌ কি করছে, বা কোম্পানির কাস্টমারকে আমরা সবসময় কল করতে পারছি না, বা কোম্পানির প্রোডাক্ট যেটুকু ইউজ করে যেগুলো আমাদের চোখের সামনে সেগুলো ছাড়া আমরা ইউজ করি। আবার যদি বলা হয় একটা কোম্পানি স্টিল ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, সেই স্টিল ইন্ডাস্ট্রিতে একটা মনে করা যায় সেই ওই এলএফ এর কিছু ইলেকট্রোড বানানোর জন্য একটা কোম্পানি যারা ওই গ্রাফাইট ইলেকট্রোড বানায়, যেমন দুটো কোম্পানি আছে এইচইজি আর গ্রাফাইট ইন্ডিয়া। এবার ওদের কোম্পানিটা অ্যানালিসিস করা, কোম্পানিতে গিয়ে, বা কারণ ওই কোম্পানির প্রোডাক্ট আমরা ইউজ করছি না, তো সেই কোম্পানিটাকে অ্যানালিসিস করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। বা মনে করা যাচ্ছে যে কোন একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি, যেমন সেই কেমিক্যাল সেক্টরের কোম্পানিটা কি করছে, সেই কোম্পানিটা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা পেন্ট ইন্ডাস্ট্রি এদেরকে কেমিক্যাল দিচ্ছে। এবার কোন একটা কেমিক্যাল তো আমরা ডাইরেক্ট ইউজ করছি না, ঠিক আছে, যেমন আমরা এই হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার ইউজ করছি, সেটা কোন একটা কেমিক্যাল কম্পোনেন্ট, সেই কোন একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে সেটা তৈরি হয়ে আসছে, সেটা কিন্তু ডাইরেক্ট কাস্টমারের কাছে আসছে না, ওটা বিজনেস টু বিজনেস, B2B বলা হয়, মানে কোন একটা বিজনেস থেকে অন্য একটা বিজনেসে ওরা বিজনেস করে। তো সেই সব কোম্পানিগুলোকে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যানালিসিস করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অন্য একটা পোর্শন বা অন্য একটা টাইপ অফ অ্যানালিসিস আমাদেরকে নিয়ে সেই কোম্পানিগুলোকে ফার্স্ট আমরা অ্যানালিসিসের মধ্যে মানে শর্ট লিস্টিং করি। সেই অ্যানালিসিসটা হচ্ছে টেকনিক্যাল, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন, মানে প্রাইসটা কি টেকনিক্যালি মানে হচ্ছে প্রাইস অ্যাকশন। টেকনিক্যালি দেখা হয় মেইনলি প্রাইস। তো প্রাইসই হচ্ছে সবকিছু, মানে প্রাইসই হচ্ছে গড। প্রাইসকে গড হিসাবে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা এই প্রাইসকে গড হিসাবে ধরে। কেন ধরে তার কারণ বলছি। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসে বলে, ফান্ডামেন্টাল যারা অ্যানালিস্ট তারা বলে টেকনিক্যাল অ্যানালিসিস ভুল, আর টেকনিক্যাল অ্যানালিস্ট যারা করে তারা বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ঠিক আছে যা আছে, কিন্তু টেকনিক্যালি হচ্ছে গড। টেকনিক্যালি মানে প্রাইস যা বলছে সেটাই হচ্ছে সবকিছু। কেন দুইজনের মধ্যে এই দ্বন্দ্বটা কেন, এই কনফ্লিক্টটা কেন, ঠিক আছে। তো হচ্ছে যে ফান্ডামেন্টালিস্ট ওরা আগে কি করে, কোম্পানির সব রিপোর্ট দেখে, কোম্পানির সমস্ত অ্যানালিসিস করে, ফান্ডামেন্টালি সমস্ত ডেটা
সব অবজার্ভ করার পরে বিজনেস ম্যানেজমেন্ট, প্রোডাক্ট সব ম্যানেজমেন্ট করে ওরা একটা ভ্যালুয়েশন কোম্পানি বার করে। যেমন ওয়ারেন বাফেট টাইপের ইনভেস্টর, আমি বলে দিচ্ছি ওয়ারেন বাফেট টাইপের ইনভেস্টর তারা কি করবে, কোম্পানিটাকে দীর্ঘদিন ধরে অবজার্ভ করে, 3 মাস 6 মাস 1 বছর ধরে একটা কোম্পানি করে অবজার্ভ করে, ঠিক আছে, এবং কোম্পানি একটা ভ্যালুয়েশন বের করে। কারা বার করে? এই যারা ফান্ডামেন্টাল অ্যানালিস্ট তারা বার করে। ওকে, এবার তারা কি করে, সেই তার উপরে একটা কোম্পানি ভ্যালুয়েশনের উপরে ওরা দেখে মার্কেটে এখন যে প্রাইসটা অ্যাভেলেবেল আছে সেই প্রাইসটা কি, মার্কেটে যে অ্যাভেলেবেল প্রাইস সেই প্রাইস থেকে কোম্পানি ভ্যালুয়েশনটা কি বেশি না সেই প্রাইস থেকে কোম্পানি ভ্যালুয়েশনটা কম। ওকে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? যে মনে করি আমি কোনো একটা কোম্পানির, আমি এক্সাম্পল দিই, মনে করি কোন একটা কোম্পানির 1 কোটি টাকা বা 10 কোটি টাকা ভ্যালুয়েশন হলো, আমি মনে করি 1 কোটি টাকা, 1 কোটি টাকা কোন একটা কোম্পানি ভ্যালুয়েশন এসছে, ভ্যালুয়েশন, ঠিক আছে, তো কোন একটা কোম্পানি ভ্যালুয়েশন 1 কোটি টাকা এসছে। এবার এই কোম্পানির মনে করি আমার 1 লাখ আছে, 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ার, ঠিক আছে, 1 লাখ শেয়ার মার্কেটে ওপেন আছে, মানে 1 লাখ শেয়ার আছে। তাহলে একটা শেয়ারের ভ্যালুয়েশন কত হবে? 1 লাখকে আমি কি করব, সোজা কি করব, ডিভাইড করব, সরি 1 কোটিকে আমরা ডিভাইড করে 1 লাখ দিয়ে, মানে একটা শেয়ারের দাম অ্যাকচুয়ালি পড়বে 100 টাকা। মানে যে ফান্ডামেন্টালিস্ট সে বলল যে একটা শেয়ারের যে ভ্যালুয়েশন, কারেন্ট যে ভ্যালুয়েশন আছে তাতে দাম পড়ছে 100 টাকা, কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে সেই কোম্পানির শেয়ারের দাম, সেই কোম্পানির শেয়ারের দাম 500 টাকা চলছে মার্কেট প্রাইস। এই যে 500 টাকা চলছে, তো 100 টাকা অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন, 500 টাকা অ্যাকচুয়ালি কারেন্ট মার্কেট প্রাইস, সিএমপি, কারেন্ট মার্কেট প্রাইস। তাহলে 100 টাকা থেকে এটা অনেক বেশি, তো এটা হচ্ছে 5 গুণ বেশি, 5x অ্যাকচুয়াল ভ্যালুয়েশন থেকে। তাহলে এই কোম্পানিটা সেই ফান্ডামেন্টাল অ্যানালিস্টের কাছে এটা হচ্ছে ওভার ভ্যালুড কোম্পানি, মানে কোম্পানি ভ্যালুয়েশন ওভার হয়ে গেছে। এটাকে ওইটা পি যদি বলা হয়, এটা হচ্ছে পি ইকুয়াল টু 5, এর পি দাঁড়াবে 5, এটা পি সম্বন্ধে পড়ে আসবে, প্রাইস টু আর্নিং রেশিও, ঠিক আছে। তো এবার আবার কোন কোম্পানি দেখা গেল সেই কোম্পানির প্রাইস এখন বর্তমানে চলছে 80 টাকা, কিন্তু ওর অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হচ্ছে 100 টাকা। তো সেই ক্ষেত্রে কি হবে, কোম্পানি আন্ডার ভ্যালু, সেক্ষেত্রে কি হবে, কোম্পানিটা আন্ডার ভ্যালুড কোম্পানি। আবার এই ক্ষেত্রে কি হচ্ছে, কোম্পানি ওভার ভ্যালুড কোম্পানি। তো এরা এর উপরে একটা জাজমেন্ট করে, কার উপরে জাজমেন্ট করে, এই ভ্যালুয়েশনের উপরে, এবং এরা একটা ফিউচারিস্টিক ভ্যালুয়েশন বার করে। ফিউচারিস্টিক বলতে যে ফিউচারে এই কোম্পানি বিজনেস করলে কোম্পানি ভ্যালুয়েশন কত হতে পারে, এগুলো একটু মানে টাফ পার্ট, ক্যালকুলেটিভ পার্ট। তো এগুলো অ্যাকচুয়ালি কোনো নর্মাল রিটেলারের ক্ষেত্রে এত কিছু ক্যালকুলেশন করা সম্ভব না, ঠিক আছে। সেজন্য আমরা কি দেখি, টেকনিক্যাল দেখি। কেন টেকনিক্যাল দেখি, কেননা টেকনিক্যালি যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা এক্সচেঞ্জে অ্যাভেলেবেল সবার জন্য। কোন একটা স্টকের প্রাইস যদি 500 টাকা থাকে, সেই 500 টাকাটা আপনার কাছেও 500 টাকা, আমার কাছেও 500 টাকা, যে ইউএস এ বসে আছে তার কাছেও 500 টাকা, সবার কাছে, মানে ওপেন টু অল। যেমন হতে পারে, মানে এই যে এক্সচেঞ্জ এখন এই যে ডিজিটাল ফর্মে হয়ে গেছে, এর ফলে কি হয়েছে যে প্রত্যেকটা কোম্পানির শেয়ার প্রাইস সেম, সব জায়গায় সেম। আগে কি হতো যে ক্যালকাটাতে হয়তো কোনো জায়গায় 500 টাকা চলছে, তো মাদ্রাসে হয়তো সেটা চলছে 480 টাকা, তো আগে ডিফারেন্ট চলে আসতো, বা বোম্বে চলছে 510 টাকা। এখন কিন্তু ডিজিটাল ফর্মে হওয়ার জন্য এইসব এই চেঞ্জেস গুলো হয় না, সব জায়গাতে সবার কাছে সেম থাকে। এই জন্য সবাই ওপেন টু অল, তো সবাই দেখতে পাচ্ছে যে এখন ভ্যালুয়েশন, এই কোম্পানি ভ্যালুয়েশন বা এই কোম্পানির প্রাইস 500 টাকা চলছে, ঠিক আছে। তো এই 500 টাকাটা যেই টেকনিক্যাল অ্যানালিস্ট তারা বলে এই যে 500 টাকা চলছে, তাহলে এই আজকে যে কোম্পানির প্রাইসটা 500 টাকা চলছে, এর পেছনে কিছু না কিছু লজিক আছে, পেছনে কিছু না কিছু কারণ আছে, হ্যাঁ, কিছু না কিছু কারণ। 1 মিনিট। তো এর পেছনে কি লজিক আছে, নিশ্চয়ই কিছু না কিছু লজিক আছে, যার কারণে বাবা ওদিকে যাও বাবা। তো এর পিছনে যে লজিক আছে সেটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা বার করি যে কিছু তো কারণ আছে যে এই কোম্পানির প্রাইস আজকে 500 টাকা, 2 মাস আগে এর প্রাইস ছিল 400 টাকা, আজকে যে 100 টাকা যে গ্রোথ এসছে, 100 টাকা যে বেড়েছে, এই গ্রোথের কিছু না কিছু কারণ আছে, নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে, তাই না? তো ওই কারণে আমাদেরকে প্রাইসের উপরে আমরা বেশি নজর দিই, প্রাইসের উপরে আমরা বেশি নজর দিই। ওকে,
তো বোঝা গেল যে কেন আমরা প্রাইসটাকে বেশি ইম্পর্টেন্স দিই। কারোর কোনো কোশ্চেন আছে এখানে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারোর? কোশ্চেন কিছু কনফিউশন হলে আমাকে জিজ্ঞেস করবে প্লিজ, হ্যাঁ? হ্যালো? আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। সো এবার আমি এক মিনিট। তো এবার আমি আসবো আরেকটা অ্যানালিসিস যেটা হচ্ছে সাইকোলজি অ্যানালিসিস, সাইকোলজি যেটা বললাম। তো সাইকোলজিটা কি? এটা হচ্ছে 3rd নাম্বার অফ অ্যানালিসিস। এটা রিসেন্টলি কনস্ট্রাক্ট বেশি হয়েছে কেননা সাইকোলজির উপরে এখন মার্কেট বিহেভ বেশি করে। সাইকোলজি আসার অনেক কারণ আছে। কারণ এখন হচ্ছে পুরো টোটালি সোশ্যাল মিডিয়ার জমানা, তাই না? এখন কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া, আমরা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি। তো কি হচ্ছে যে যা কিছু হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সাইকোলজি অ্যানালিসিস জন্য তেমন কিছু সফটওয়্যার এখন ডেভেলপ হয়নি, কিন্তু ইউএস মার্কেটে সাইকোলজি অ্যানালিসিস এর জন্য মানে বিভিন্ন রকমের টুলস বা সফটওয়্যার অলরেডি ইয়ে হয়ে গেছে, মানে ডেভেলপ হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াতে হচ্ছে। এই সাইকোলজি কিভাবে ডেভেলপ করা হয়? কোনোদিন আমরা দেখি যে এখন মার্কেট খুব বেশি, যারা মার্কেটে অ্যাক্টিভ আছে তারা দেখতে পাবে সবাই যে মার্কেটে এখন ভোলাটিলিটি মানে হচ্ছে মার্কেটে আপস এন্ড ডাউন, মানে মার্কেটে ওঠানামা, ভোলাটিলিটি বলে। তো এই আপস এন্ড ডাউনটা খুব বেড়ে গেছে। কোনোদিন হয়তো নিফটি 200 পয়েন্ট উঠে যাচ্ছে, কোনোদিন আবার 150 পয়েন্ট নেমে যাচ্ছে, কোনোদিন আবার 250। আগে এত টাইপের ভোলাটিলিটি ছিল না মার্কেটে। ঠিক আছে? এখন মার্কেটে ভোলাটিলিটি বেড়ে গেছে কারণ মার্কেটে পার্টিসিপেন্ট প্রচুর বেড়ে গেছে। প্রচুর পার্টিসিপেন্ট বেড়ে যাওয়ার ফলে মার্কেটে ভোলাটিলিটিও আগের তুলনায় প্রচুর বেড়ে গেছে। তো এগুলো কিসের জন্য হচ্ছে? এগুলো টোটালি সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট পড়ে। ঠিক আছে? কোন একটা কোম্পানির নিউজ এলো, কোম্পানিটা কিছু একটা ভালো পারফরম্যান্স করেছে। তো হঠাৎ করে সবাই সেই কোম্পানির উপর ঝাঁপিয়ে পড়লো। তো ঝাঁপিয়ে পড়াতে বলেছিলাম, সেই আগের দিন আমি আলোচনা করেছিলাম যে ডিমান্ড এন্ড সাপ্লাই বলে একটা প্রসেস আছে, ডিমান্ড। এবার হঠাৎ করে সেটার মতো একটা ডিমান্ড বেড়ে গেল। যখনই ডিমান্ড বেড়ে গেল সেই প্রাইসটা তখনই আপ হয়ে গেল। ঠিক আছে? আবার কখনো না কোনো একটা কিছু একটা প্রবলেম এলো, কিছু একটা নিউজ, খারাপ নিউজ এলো, ব্যাড নিউজ এলো। সেটা গ্লোবাল হোক বা ইন্ডিয়ান হোক। হঠাৎ করে কি হলো? পুরো মার্কেট পড়ে গেল। তোমার একটা ভালো কোম্পানি যার স্টক ভালো সেই প্রাইসে পড়ে গেল। তো মার্কেট একটা ভোলাটিলিটি প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার কারণে। কেননা এখন সবকিছু প্রত্যেকটা ডেটা প্রত্যেক কাছে এভেইলেবল, মানে লাইভ এভেইলেবল। আগে তো ডেটা আসতে ডিলে হতো, এখন একদম লাইভ এভেইলেবল, মানে ডেটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই। যার ফলে এখন প্যানিকটাও বেশি, এইজন্য মার্কেটের ভোলাটিলিটি বেশি। এইজন্য এখানে একটা অন্যরকম অ্যানালিসিস করা হয়, সেটা হচ্ছে সাইকোলজি অ্যানালিসিস। ঠিক আছে? সাইকোলজি অ্যানালিসিসটা আমি অ্যাডভান্স ক্লাসে মানে কিছু দিন পরে পড়াবো। কেননা এটা একটু টেকনিক্যাল ফান্ডামেন্টাল জ্ঞান এলে সাইকোলজি করে তারপরে ইমপ্যাক্ট করে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? তো সাইকোলজি হচ্ছে জাস্ট আমাদের হিউম্যান বিহেভিয়ার। টেকনিক্যালটাও হিউম্যান বিহেভিয়ার, কিন্তু সাইকোলজি হচ্ছে কমপ্লিটলি হিউম্যান বিহেভিয়ার। আমরা কিভাবে আমাদের বিহেভ করছি তার উপরে মার্কেটে ইমপ্যাক্ট করছে। ওকে? তো এখন আমি চলে আসি টেকনিক্যালের উপরে, পুরোপুরি টেকনিক্যাল। তো ফার্স্ট একদম যারা নতুন তাদের জন্য বলছি, আগে একদিন এটা ক্লাস একটা হয়ে গেছে, তো আমি একটু ব্রিফলি বলে দিই যে টেকনিক্যালের হিস্ট্রি মানে টেকনিক্যাল কোথা থেকে এসছে। কেননা প্রত্যেকটা জিনিস তো কোনো না কোনো জায়গা থেকে আসে। তো টেকনিক্যালটা কোনো জায়গা থেকে এসছে। তো টেকনিক্যালটা ফার্স্ট কোথা থেকে তৈরি হয়? তো টেকনিক্যাল আসে হচ্ছে 1882 কাছাকাছি চার্লস ডাউ বলে, একজন অ্যানালিস্ট ছিল। মানে তার আগে তো অ্যানালিস্ট বলে বলা হতো না কিছু। চার্লস ডাউ বলে একজন ছিল যে ব্যক্তিটা, যে প্রথম টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে মানে ও নিজে অ্যানালিসিস শুরু করে। অ্যানালিসিস কি করে? যে ওই সময় ও দেখে যে মানে কোম্পানি যে প্রাইস, তখন স্টক মার্কেট এত ডেভেলপ ছিল না। এটা পুরোপুরি ইউএস, হ্যাঁ? এটা ইউএস এর, ইন্ডিয়া না কিন্তু, এটা ইউএস থেকে। চার্লস ডাউ। ইন্ডিয়াতে তখন মার্কেট বলে কিছু ছিল না। আমি টেকনিক্যাল কোথা থেকে শুরু হয় ফার্স্ট। তো ইউএস মার্কেটে তখন স্টক এক্সচেঞ্জে
তখন এত ডেটা বা কিছু মানে চার্ট প্যাটার্ন এগুলো তখন একটা ডেটা আসতো, তোকে বলা হতো টিকার টেপ। টিকার টেপ মানে কি, যে ওই এক্সচেঞ্জে ম্যানুয়ালি লিখে লিখে এবং বোর্ডে লিখে লিখে জানানো হতো কোন একটা কোম্পানি, মনে করি এবিসি কোম্পানির প্রাইস আছে হ্যাঁ $50, আবার কিছুক্ষণ পরে সেটা 50 মানে $1 বেড়ে গেল, $1, ম্যানুয়ালি এটাকে স্টপ করা হতো। এবং দিনের শেষে যে টোটাল যে প্রাইস মানে কি ওপেন কততে হয়েছিল আর ক্লোজ কততে হয়েছিল সেটা পেপারে, নিউজ পেপারে সেটাকে আনা হতো, নিউজ পেপারে সেটাকে প্রিন্ট করে দেওয়া হতো। তো সেই ডেটাটা প্রত্যেকটা মানুষ হয়তো পরদিন পেত, মানে কি ঘটনা ঘটেছে সেই বিজনেস নিউজ পেপারে দেওয়ার পর এটা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নালে এটা আসতো। তো এই যে প্রাইসটাকে টিকার বলা হতো, টিকার বলা হতো। তো ও কি করেছিল, ও প্রত্যেক দিনের ওই প্রাইস গুলোকে নিয়ে নিয়ে প্লট করেছিল, মানে এখানে মনে একটা গ্রাফ বানা, আমরা যখন আমরা গ্রাফ করেছি না, গ্রাফ টেনে দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল। তো আমরা গ্রাফ করেছি, গ্রাফে দুটো অ্যাক্সিস হয়, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তো এখানে যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসে এটা হচ্ছে টাইম, আর এই অ্যাক্সিসটা এটা হচ্ছে প্রাইস। ওকে, তো মনে করা যায় এখানে প্রাইস গুলো আছে, এটা মনে করি 10, 20, 30, 40, 50 এভাবে প্রাইস আছে। আর এটা টাইম পিরিয়ড, প্রত্যেক দিনের টাইম। ওকে, মনে করি এটা 1 ডেট, 2 তারিখ, এটা 3 তারিখ, এটা 4 তারিখ, তো এবার ডেট আছে। তো কি হচ্ছে, কোনোদিন দেখা গেছে যে কোনো একদিন 15 টাকায় একদিন 1 তারিখে প্রাইস ছিল, ঠিক আছে। তারপরে কোনোদিন দেখা গেল সেটা 2 তারিখে 20 টাকায় চলে গেল। আবার দেখা যাচ্ছে 3 তারিখে সেটা 3 তারিখে সেটা মোটামুটি 16 টাকায় চলে এলো, ঠিক আছে। 4 তারিখে দেখা গেল আবার উপরে চলে গেল, হ্যাঁ, মোটামুটি 30 টাকা। আমি একটা এক্সাম্পল, যেটা কোনো রিয়েল এক্সাম্পল নয়, জাস্ট বোঝানোর জন্য। তো ও করেছিল এগুলোকে, এই ক্লোজিং প্রাইস গুলোকে গ্রাফ পেপারে ও এগুলো প্লট করেছিল, এবং প্লট করে দেখতে পেলো যে কোন প্রাইস এরকম ওঠানামা করে, এরকম ওঠে নামে এরকম করে, ঠিক আছে। এবার ওর মেইন উদ্দেশ্য হলো যে যেখান থেকে প্রাইসটা শুরু হয়েছিল একদম ওপেন থেকে একদম ক্লোজিং এ, আলটিমেটলি আমার প্রাইসটা উপরে উঠছে কি নিচের দিকে নামছে, ব্যাস এটা হচ্ছে মেইন ওর মেইন বোঝার ছিল, যেখান থেকে কি উপরের দিকে উঠছে কি প্রাইস নিচের দিকে নামছে। তো এটা যখন প্লট করে তখন ও দেখতে পায় যে এর মধ্যে একটা অ্যানালিটিক ব্যাপার আছে, অ্যানালিসিস আছে, এবং ও কিছু টপিক, কিছু টেনেন্ট বলে ওগুলোকে, মানে কিছু ফর্মুলা ও নিজে তৈরি করে, ডেভেলপ করে, এবং সেগুলো ও ওয়াল স্ট্রিট জার্নালে মানে একটা নিউজ পেপারে ওগুলোকে মানে পাবলিশ করতে থাকে। কে? ডাও, ঠিক আছে, চার্লস ডাও। তারপর ও যখন এগুলোকে পাবলিশ করে সবার নজরে আসে, কিন্তু ও মারা যাবার পর, ঠিক আছে, ও মারা যাবার পর একজন একটা রাইটার আছে, অথর আছে, ওর নামটা কি জানো বলছে আমি এখানে, ও সরি, ওয়াল স্ট্রিট জার্নালে ও নেলসন বলে একজন আছে, উনি 1903 সালে এই পুরো ইয়েগুলোকে, এই যে যত কিছু কনস্ট্রাক্ট করেছিল, যা যা বানিয়েছিল, আমি ডাউ থিওরিতে আসবো, তো কি কি করেছিল সেটাও বলবো। তো সেটা ও ওয়াল স্ট্রিটের ডাউ থিওরি হিসাবে প্রথম ফার্স্ট বলে, ঠিক আছে, ডাউ থিওরি। তো ও ফার্স্ট কি দেখেছিল, ডাউ দেখেছিল যে প্রথম 11 মানে কোম্পানি, দু রকমের কোম্পানি ছিল, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফার্ম, আর একটা হচ্ছে ও হচ্ছে যে ইয়ে বলে সরি রেলওয়ে, ঠিক আছে, মানে রেলওয়ে ট্রান্সপোর্টেশন, দু রকমের দুটো সেক্টরও ডিভাইড করে, ঠিক আছে, একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম, একটা হচ্ছে রেলওয়ে বা ট্রান্সপোর্টেশন। এবং দুটো দুটো দু রকমের কোম্পানি, 9টা 10টা কোম্পানি মিলে ও অ্যানালিসিস করে এবং দেখে যে প্রত্যেকটা কোম্পানির বিহেভিয়ার প্রায় সেম, কিরকম সেম, যে কোনো একটা কোম্পানির প্রাইস যদি উপরে উঠছে তো দ্বিতীয় কোম্পানিটাও সেই সময়ে একই সাথে উপরের দিকে উঠছে। মানে ব্যাপারটা বোঝো যে এরা, এখন তো আমরা এগুলো জানি, বুঝতে পারছি যে হ্যাঁ সব উঠছে, এটা নামছে, কিন্তু একটা সময় ছিল যে এইসব কিছুই ছিল না, কোনো চার্ট ছিল না, কোনো কিছু ছিল না, কোনো ডেটা ছিল না, তখন মানে একদম পুরো জিরো ব্ল্যাঙ্ক। সেই জায়গায় ও ফার্স্ট অ্যানালিসিস শুরু করেছে যে কিছু একটা প্রাইসের উপরে যাওয়া বা নিচে যাওয়া, তার একটা প্যাটার্ন তৈরি হয়। প্যাটার্ন কি, যে সেই প্রত্যেকটা পয়েন্ট গুলোকে আমরা যদি একটা চার্টের উপরে ডিফাইন করি, তাহলে একটা প্যাটার্ন আমাদের নজরে আসে যে প্রাইসটা আস্তে আস্তে উপরে যাচ্ছে, এবং সেটা খুব ইজিলি দেখা যায়, মানে ইজিলি ডেমনস্ট্রেট করা যায়, ইজিলি বোঝা যায় যে না এই চার্টটা
উপরের দিকে যাচ্ছে কি নিচের দিকে নামছে। ক্লিয়ার? তো ফার্স্ট ডাও এই বিষয়গুলোকে ফার্স্ট ও মানে সবার সামনে আনে এবং সেখান থেকে আস্তে 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 করে এই ডেভেলপমেন্ট হয় এবং তারপরে আমাদের এই বিভিন্ন রকমের চার্ট টাইপ, বিভিন্ন রকমের অ্যানালিসিস, বিভিন্ন রকমের ইন্ডিকেটর আস্তে 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 একের পর এক মানে আসতে থাকে। অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিস কি সেটা আমি বলি। অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে যে টোটাল যে আমাদের যেই প্রাইজের যে প্রাইস অ্যাকশন সেই বিহেভিয়ারটা আমরা একটা প্লটিং করছি। মনে করা যাক আমার কাছে এরকম ডেটা আছে, আমার কাছে এই ডেটাগুলো আমার কাছে কোন একটা কোম্পানির ডেটা আছে যে রিলায়েন্সের, মনে করা যাক রিলায়েন্সের। এবার মনে করা যাক রিলায়েন্সের কোনোদিন স্টক প্রাইস 2000 টাকা, 2002 টাকা, কোনোদিন পরদিন সেটা হয়ে গেল 2010 টাকা, তারপর দিন এটা হয়ে গেল 1980 টাকা, তারপর দিন এটা হয়ে গেল 1975 টাকা, তারপর দিন আবার হয়ে গেল 2000, আমি একটা এক্সাম্পল দিচ্ছি 20 টাকা। তো এরকম করে আমার কাছে ডেটাগুলো প্রত্যেকটা কোম্পানি প্রাইস ধরো ডে ওয়াইজ আছে। তো এটা যদি আমাদের সামনে যদি দেখানো হয়, মানে আমাদের সামনে যদি এই ডেটাগুলো থাকে, এই ডেটা দেখে আমরা চট করে কোনো অ্যানালাইসিস করবো যে কি উপরের দিকে যাচ্ছে প্রাইস, নিচের দিকে নামছে, কি 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 বলবো আপনার বলুন, মানে কি বোঝা যাবে এটা থেকে? এটা থেকে অ্যাকচুয়ালি কিছু বোঝা যাবে? ডাইরেক্ট আমরা এটা দেখে কিছু বুঝতে পারি না, কিন্তু এটা যখন আমরা কোনো একটা প্যাটার্নে ফেলি যে এরকম করে যাচ্ছে, একটু কিছুটা নিচে নামছে, আবার যাচ্ছে, এরকম নামছে বা এরকম যাচ্ছে, আবার একটু এরকম হচ্ছে, আবার এরকম হচ্ছে, তো আলটিমেটলি এখানে আমরা দেখতে পারি যে না এখানে স্টার্ট হয়েছিল, এখানে এন্ড হচ্ছে, আলটিমেটলি এটা উপরের দিকে গেছে। বা কখনো বোঝা যাচ্ছে যে কোনোদিন এখানে নেমেছে, আবার একটু উঠেছে, আবার একটু প্রাইস এখানে এসছে, এরকম করে। তো আমার আমার দেখতে হবে যে ওটা আলটিমেটলি নিচে নামছে না উপরের দিকে উঠছে। তো এটা যখন আমরা ফেলবো কিসের উপরে, একটা গ্রাফ পেপারের উপরে বা একটা গ্রাফের উপরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বানাবো, তখন আমাদের কাছে সেটা দেখা ইজি হয়ে যাবে। ঠিক আছে? সেই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই যে প্রাইজের উপর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের উপরে সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাকে নিয়ে তার উপর অ্যানালিসিস করা, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল ব্যাপার, এই জন্য এর নাম টেকনিক্যাল অ্যানালিসিস। ক্লিয়ার? এ পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? নতুন যারা আছেন বা আছো তারা করতে পারো কোয়ারিজ, ঠিক আছে? ট্যাপ করে ওই মাইক্রোফোনটাকে অন করে করতে পারো কোশ্চেন, লজ্জার কোনো কারণ নেই, আস্ক করলেই শিখতে পারবে। কোনো কনফিউশন থেকে গেলে জিজ্ঞেস করবে প্লিজ। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যান্ড রাইজ করো। থ্যাংক ইউ। চলো, তো চার্ট মানে সরি টেকনিক্যাল অ্যানালিসিসটা কি? টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে প্রাইস। টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি কি, এর যদি ডেফিনেশন আমি একদম ডেফিনেশন বলছি, আমি পুরো ডেফিনেশন আসছে না, আমি বোঝাচ্ছি বিষয়গুলোকে। সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে দুটো জিনিসের সমন্বয়, একটা হচ্ছে প্রাইস আর 2 নম্বর হচ্ছে ভলিউম। এবার ভলিউম কি, ভলিউমটা একটু বলে দিই। ভলিউমটা হচ্ছে কোন প্রাইসের শেয়ারের আদান প্রদান, মানে এখানে একজন এ পার্সন বসে আছে, এখানে বি পার্সন বসে আছে, এর কাছে 10টা শেয়ার আছে, বির কাছে 10টা শেয়ার আছে, এ হচ্ছে কি করবে, সেল করবে, আর বি হচ্ছে কিনবে। তো এ সেল করে দিল, এই 10টা চলে এলো এর কাছে, ঠিক আছে? এবার যে এর কাছে মানে হ্যান্ড এক্সচেঞ্জ হয়ে গেল। হ্যান্ড এক্সচেঞ্জ হওয়াতে কি হলো, টোটাল কত ট্রেড হলো, কত ভলিউম ট্রেড হলো, এনিওয়ান বলতে পারবে? হ্যান্ড এক্সচেঞ্জে 20 কে বললো, একটু কাইন্ডলি বলবে। হ্যাঁ, ধনঞ্জয়। আচ্ছা, না এটা আরো বলছি, অনেকের একটু কনফিউশন থাকে, আমি একটু বলে দিই। এই জন্যই যে এই 20 বা ওকে, এই যে 20 হলো না, মানে অ্যাকচুয়ালি হ্যান্ড এক্সচেঞ্জ হয়েছে, মানে 20 নয়, এটা ভুল করে। এবং এটা তো সহজ, ওই ফিউচার অপশনে যখন পুরো ওই ওপেন ইন্টারেস্টে তো লোকে প্রচুর, মানে বড় পুরোনো লোকেরা ভুল করে ফেলে ওপেন ইন্টারেস্ট দেখতে গিয়ে। 20 নয়, অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, হ্যান্ড চেঞ্জ হচ্ছে 10টা, মানে আমি 10টা শেয়ার কিনছি, 10টা আমার কাছ থেকে অন্য কারোর কাছে যাচ্ছে, ঠিক আছে? 20 নয়, 10টাই চেঞ্জ হচ্ছে, এই 10টাই হচ্ছে ভলিউম, ঠিক আছে? এই 10টাই হচ্ছে ভলিউম, 20 নয়, 10টা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল এটা? তো
তো এই ভলিউমটা না নিচে এরকম কোনো চার্টের নিচে দেখা যায় এরকম প্লট হয়, এরকম নিচে এরকম প্লট হতে থাকে, এরকম দেখা যায় চার্ট। আমি দেখাবো, লাইভ চার্ট দেখাবো, আমি এখন লিখে ড্রয়িং করছি বলে এরকম লাইভ চার্ট দেখাবো। তো এটা হচ্ছে ভলিউম, মানে ভলিউম আমাদের ডিনোট করে যে সারাদিনে কত হ্যান্ড চেঞ্জ হয়েছে, মানে কত। এবার ধরো মনে করো এ বি কে দিয়েছে, এবার বি আবার মনে করলো যে আমি 5টা শেয়ার আমি দিয়ে দেবো, আবার এ দেখা গেলো 5টা শেয়ার কিনে নিল এর থেকে, কার থেকে, বি থেকে, সরি 5টা শেয়ার এক থেকে একে দিয়ে দিল, বি দেখালো এ 5টা নিয়ে নিল। সেক্ষেত্রে এই 5 কিন্তু এই 10-এর সঙ্গে, মানে 10 আগে হয়েছিল প্লাস 5, এই ওরা যদি দুজনে আদান প্রদান করে সেটাও কিন্তু ভলিউমে সেটা চলে আসবে। বোঝা গেল? এর মানে এই নয় যে দুজনে আদান প্রদান করছে বলে সেটা ভলিউমে দেখাবে না, সেটা নয় কিন্তু। ঠিক আছে? মানে যতবার হ্যান্ড চেঞ্জ হবে প্রত্যেকটা হ্যান্ড চেঞ্জ সেই কোয়ান্টিটিটাই হচ্ছে ভলিউম। ক্লিয়ার? আচ্ছা, ভলিউমের সঙ্গে আরেকটা পার্ট আছে সেটা আমি বলে দিই এখানে যখন পড়াচ্ছি। একটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারিটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা স্টক কিনি, মানে কিনি বা বিক্রি করি, মনে করো কেনার ক্ষেত্রে বাই করছি, তো বাই করলে সেই স্টকটা আমরা যদি দিনের শেষে, মানে যারা ইন্ট্রাডে করে তারা কি করে, সকালবেলা বাই করছে, বিকেলে ওটাকে আবার সেল করে দিচ্ছে। তো আমি যদি দিনের মধ্যে যদি এটাকে সেল না করি, একদিনের মধ্যে, ঠিক আছে, ওটা যদি হোল্ড করে যাই, মানে পরদিন আমি রেখে দিচ্ছি, তাহলে সেই হোল্ডিংটাকে বলা হয় ডেলিভারি। এটাকে অনেকে ব্রোকার টার্মিনাল সিএনসি বলে, ক্যাশ অ্যান্ড ক্যারি, বা লং টার্ম ক্যাশ অ্যান্ড ক্যারি বলে সিএনসি। আর যেটা দিনের মধ্যে হয় সেটাকে বলা হয় এমআইএস, দিনের মধ্যে যেটা আদান প্রদান হয়ে যায়, মানে স্কোয়ার অফ হয়ে যায়। ঠিক আছে, ইন্ট্রাডে হলে এমআইএস, আর যেটা ডেলিভারি হলে সেটা সিএনসি। আমি পরবর্তীতে ব্রোকিং টার্মিনাল সম্বন্ধে আলোচনা করবো, তখন আরো ক্লিয়ার হবে আপনার। এখন জাস্ট বললাম ডেলিভারিটা কি। ওকে, তো ভলিউম আর ডেলিভারি, সরি ভলিউম আর প্রাইস, এই দুটোর যে একটা প্যাটার্ন আমরা তৈরি করি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ঠিক আছে, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাই করাটাই হচ্ছে আমাদের কাছে টেকনিক্যাল অ্যানালিসিস। এবং টেকনিক্যাল অ্যানালিসিস শুরু করেছিল ডাউ ফার্স্ট, এবং ডাউ সিম্পলি পয়েন্ট করে 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 উপরে ছিল। গুগলে গিয়ে সার্চ করলে ওর পুরনো কিছু ফটো পাওয়া যাবে। হ্যাঁ, তো সেগুলো কাইন্ডলি দেখে নেবেন। আরো জানার জন্য নিজে সার্চ করবেন, জানার শেষ নেই, সার্চ করুন, পাবেন। আমি বলি সবাই দেখুন, ঠিক আছে, আমি জাস্ট একটা গাইডের মতো আপনাদের সঙ্গে বোঝাবো, অসুবিধা হলে জিজ্ঞেস করবেন, আমি সবকিছু ক্লিয়ার করবো, কোনো ইয়ে নেই। ঠিক আছে, তো টেকনিক্যাল অ্যানালিসিস কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, হিস্ট্রি অফ টেকনিক্যাল অ্যানালিসিস। এবার আমি বলছি যে যেটা বলতে চাইছিলাম যে কেন প্রাইস ইম্পর্টেন্ট, কেন প্রাইস ইম্পর্টেন্ট। ওকে, কেন ফান্ডামেন্টাল থেকে আমার প্রাইস দেখাটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো একটা স্টক প্রাইস উপরের দিকে উঠছে, এরকম করে উপরের দিকে উঠছে। এবার আমাকে ভাবতে হবে কোন একটা কোম্পানির স্টক প্রাইস যদি উপরের দিকে ওঠে, তাহলে এটার পেছনে নিশ্চয়ই কেউ না কোনো কারণ আছে, আছে তো, নিশ্চয়ই কোনো লজিক আছে। বিনা কোনো লজিকে কেন একটা স্টক কোম্পানি, কেন একটা কোম্পানি উপরের দিকে যাবে? তো আমাকে ভাবতে হবে এটা। এবার এখানে দেখো আমরা যে রিটেলার, আমরা তো একদম খুব ছোট, আমাদের ছোট ব্রেন, ছোট মাথা। এখানে অনেক বিগ 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 ব্রেন, বিগ বিগ মাথা বসে, বিগ বিগ মানে প্রচুর মানে এডুকেটেড পার্সন বসে আছে, তারাও দেখতে পাচ্ছে, আমরা তারা আরো বেশি দেখতে, তারা তো সারাদিন এটাই তাদের প্রফেশন। তো তারা এখানে বসে আছে, যারা দেখছে যে কোনো একটা স্টক প্রাইস উপরের দিকে যাচ্ছে, ডে বাই ডে, মান্থ অন মান্থ সেটা উপরের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের মাথায় কোশ্চেন আসা দরকার। কিছু না কিছু কারণ আছে, হয়তো তার ফান্ডামেন্টাল ভালো, বা তার বিজনেস ভালো, বা আসছে দিনে সে একটা কিছু ভালো করতে চলেছে, হতে পারে। সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ না কেউ তো সেটা দেখতে পাচ্ছে, এবং কেউ না কেউ যেহেতু দেখতে পাচ্ছে সেই জন্য এই কোম্পানির উপরে বা সেই স্টক প্রাইসটার উপরে ডিমান্ড আছে। স্টক প্রাইসের মুভমেন্ট আমরাও করতে পারি না, কারণ আমাদের কাছে অত টাকা নেই যে একটা স্টক প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবো। কেন এত ডিমান্ড আমরা করতে পারি না। এগুলো আমি পরবর্তীতে আবার মানে ডিটেলসে বলবো, মানে আমি সবই আজকে বলছি যে পরবর্তীতে বলবো, কেননা একটার সঙ্গে একটা জড়িত। কিছু ক্লাস না করলে না পুরো ক্লিয়ার হবে না ব্যাপারগুলো। এই জন্য বলছি যে আরো ক্লিয়ার হবে সব, 2, 4, 5টা 10টা ক্লাস করলে না পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। একটা ক্লাস থাকে অনেকের। তো কিছু না কিছু কারণ আছে। তো কারণটা আমরা হয়তো জানি না, কিন্তু সেই কারণটা তারা জানে। ওকে, তারা সেই কারণটা জানে, এই জন্যই স্টক প্রাইসটা উপরে যাচ্ছে। এবং এই যে যারা এর মধ্যে বসে আছে, এরা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন, এদেরকে বলা হয় বড় বড় ইনস্টিটিউশন। ঠিক আছে, ইনস্টিটিউশন বলতে এরা ডিআইআই হয়, ঠিক আছে, এরা এফআইআই হয়। ডিআইআই এফআই হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এফআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো ফান্ড হতে পারে, যেমন পেনশন ফান্ড হয়, এই ফান্ড হয়, প্রভিডেন্ট ফান্ড হয়, সেসব ফান্ডের টাকা হতে পারে। যেমন বড় ইনস্টিটিউশন আমাদের ইন্ডিয়াতে বসে আছে এলআইসি টাইপের ইনস্টিটিউশন, যেমন এলআইসি প্রচুর টাকা ইনভেস্ট, মানে এলআইসি একটা
বড় একটা কোম্পানি, বিগ মানে স্টেক হোল্ডার অফ ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে, স্টক মার্কেটে, এলআইসি। কারণ এলআইসি প্রচুর বড় কোম্পানি, এলআইসি ইন্ডিয়াতে অনেক পুরনো কোম্পানি, একটা গভর্নমেন্ট কোম্পানি, যা এলআইসি প্রত্যেকেই করে এবং প্রচুর লোক এলআইসি করে, প্রচুর টাকা রাখে, সেই টাকাটাও কি করে পারে? আমাদের কোশ্চেন হওয়া উচিত এলআইসি আমাদেরকে মানে ইয়ারলি আমাদেরকে হয়তো পুরো লং টার্মে 4%, 3 to 4% আমাদের রিটার্ন দেয়, খুব কম রিটার্ন দেয়, 3 to 4%, ঠিক আছে, 3 to 4% রিটার্ন দেয়। কিন্তু এই রিটার্নটা ওরা কোথা থেকে আনে? প্লাস এর সঙ্গে ওদের ইন্স্যুরেন্স কভারেজ থাকে একটা। তো এই রিটার্নটা ওরা কোথা থেকে? নিশ্চয়ই ও কিছু তো করবে, এমনি এমনি তো পয়সার গ্রোথ হবে না, তো কিছু তো করবে। তো সেটা কোথায় হয়? সেটা ওরা কোম্পানিতে ইনভেস্ট করে, কোম্পানি বিজনেসে ইনভেস্ট করে, কোম্পানি বিজনেস গ্রোথ হয়, স্টক প্রাইস বাড়ে, তো সেই হিসাবে ওরা সেই রিটার্ন দিতে পারে। এবার ওরা 3-4% রিটার্ন দিচ্ছে, কিন্তু ওরা তো মোটামুটি মানে 10 থেকে 15% মানে ওরা ইনকাম করছে। তাহলে বাকিটা ওরা কি করছে? বাকিটা কি করে? বাকিটা ওরা সেফটির জন্য রেখে দেয়। কিছুটা ওদের কোম্পানির মানে নিজস্ব খরচ আছে, নিজস্ব কোম্পানির এক্সপেন্সেস বাদ দিয়ে বাকিটা ওরা সেফটি হিসাবে রেখে দেয়। কেননা কোনো সময় হতে পারে যে 3 বছর ধরে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। ওই সময় তো মানে টাকা দরকার পড়তে পারে। সেই সময় কি করবে? সেই সময় তো যারা এলআইসি তে ইনভেস্ট করেছে বা মানে পলিসি নিয়েছে, তাদের তো ম্যাচিউর হয়ে গেছে বা তারা হয়তো পলিসি উইথড্র করবে। তখন টাকাটা দিতে হবে। তখন তো মার্কেট ডাউন। সেজন্য ওরা সেফটির জন্য ওই টাকাটা রেখে দেয়। এজন্য এলআইসি তে খুব কম রিটার্ন দেয়। যেহেতু এর মধ্যে ইন্সুরেন্স প্লাস ইনভেস্টমেন্ট, আমরা দুটোই, আমরা এটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা এলআইসি একদমই করা উচিত না। আমি বলবো পরবর্তীতে এইসবও আসবো, এইসব পার্সোনাল ফিন্যান্সের একটা পার্ট, ঠিক আছে? তো যাই হোক, তো এই যে স্টক প্রাইস বাড়ছে, তো স্টক প্রাইস বাড়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যে এটা বাড়ছে কন্টিনিউ, এবং এটা আমরা কোনো ইন্ডিকেটর দিয়ে বা কোনো আমরা এটা চার্টটা যখন আমরা আসবো, তখন আমরা এখানে অ্যানালিসিস করে দেখতে পাবো যে হ্যাঁ এটা উপরের দিকে যায়। তখন আমরা এর মধ্যে এন্ট্রি নিই। কি দেখে? এই প্রাইস অ্যাকশন দেখে, আর কিছু না। কি দেখে আমরা এর মধ্যে? শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখি, যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে কি নিচের দিকে নামছে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট দেখা। তারপর এর মধ্যে ভলিউম অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, কি হচ্ছে, সেগুলো আমরা আসবো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখবো সেটা উপরের দিকে যাচ্ছে কি নিচের দিকে নামছে। এবার আগে একটা ক্লাসে আমি পড়েছিলাম সেই অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, তারপরে ডিস্ট্রিবিউশন, আলাদা আলাদা ফেজ হয়। তো আলাদা আলাদা ফেজ কি হয় সেটা আমি আরেকটু ব্রিফলি বলে দিই, ঠিক আছে? যে কি হয়, কখন কোনটা হয়, একবার একটু বলে দিই, তাহলে নতুন যারা তারা একবার বুঝে যাবে। এই তোকে বললাম যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয়। মনে করা যাক যে কোনো একটা কোম্পানির স্টক প্রাইস প্রথম এরকম একটা জায়গায় চলতে থাকে অনেকদিন, একটা রেঞ্জের মধ্যে। এই রেঞ্জটা হচ্ছে এই রেঞ্জটাকে বলা হয় হচ্ছে নো ট্রেন্ড। ও মার্কেটে কি কি ট্রেন্ড আছে সেটাও বলতে হবে। আমি আপাতত বলি এটা নো ট্রেন্ড বা কনসলিডেশন। এবার এখানে কি হয়? আমি বলেছিলাম যে কোম্পানি ভ্যালুয়েশন করেছে, কোন একটা কোম্পানি ভ্যালুয়েশন দেখা যাচ্ছে যে কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে 100 কোটি টাকা, 100 CR, কিন্তু একটা প্রাইসের দাম পড়ছে মনে করি 100 টাকা, আমি 100 এ আছি। একটা স্টকের প্রাইস, কিন্তু কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস আছে 80 টাকা। মানে মনে করা যাচ্ছে এখানে যে কারেন্ট মার্কেট প্রাইস এটা হচ্ছে 80 টাকা। এবার কি করবে? এই যে ফান্ডামেন্টালিস্ট, এরা যে বড় বড় ইনভেস্টর, এরা কি করবে? এখান থেকে মার্কেটে এরা বাই করা শুরু করবে। যখনই বাই করবে তখন এই প্রাইসটা একটু করে উপরের দিকে শুরু করবে। এই যে এখান থেকে যে বাই করা শুরু করে, এই যে এখান থেকে একটু উপরের দিকে যায়, এই ফেজটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন। হ্যাঁ, এই ফেজটাকে অ্যাকুমুলেশন, ওকে? এই ফেজটাকে বলা হয় অ্যাকুমুলেশন। এবার অ্যাকুমুলেশন কিছুটা হওয়ার পরে এবার দেখা যায় এখান থেকে হালকা করে উপরে উঠে, ওঠার পরে কোম্পানির স্টক প্রাইস আরো উপরের দিকে উঠতে থাকে। আপ এন্ড ডাউন করে ওঠে, মানে আপ এন্ড ডাউন করে ওঠে, উঠতে থাকে। হ্যাঁ, ওঠার পরে আবার গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। এই যে পরে যে সেকেন্ড যে টাইপ পোরশনটা, সেকেন্ড পোরশন যখন ওঠে, এই পোরশনটা যখন আমরা দেখতে পাই প্রাইসের উপরে, এটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন। আচ্ছা, রাজেশ কুমারের একটু নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে? আমি রেকর্ড করা থাকবে, ঠিক আছে? এটা আমি দিয়ে দেবো রেকর্ডিংটা, অসুবিধা নেই কারোর কোনো। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো, শুনে নিতে পারেন, ঠিক আছে? তো পাবলিক পার্টিসিপেন্ট ফেজ। তারপর এখান থেকে যখন একটা জায়গায় চলে আসে যে কোম্পানির এখানে 80 টাকা প্রাইস ছিল, দেখা গেলো এখানে গিয়ে এটা 500 টাকা চলে গেল। 500 টাকার পরে কি হয়? একটা প্রফিট, মানে এইসব যারা এখানে ঢুকেছিল, অ্যাকুমুলেট করেছিল, বড় বড় ইনভেস্টর, তারা এখান থেকে বেরোতে থাকে। যখন বেরোতে থাকে তখন স্টক প্রাইস আবার নিচের দিকে নামতে থাকে, ঠিক আছে? তো
তিনটে ফেজ হয়, এই ফেজটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। ওকে, তো ডিস্ট্রিবিউশন এই 3 রকমের মেইনলি 3 রকমের ফেজ হয়। ওকে, তো এটাও টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট। এগুলো আসবো আস্তে আস্তে। আমি আজকে যেহেতু আজকে বেসিক ক্লাস করাচ্ছি বলে আমি এত ডিটেইলসে যাচ্ছি না, একদম পুরো বেসিক একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি, ঠিক আছে, যে টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি কি। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবার? তাহলে আমি বললাম যে প্রাইস অ্যাকশন আর এটা কেন এত ইম্পর্টেন্ট, বোঝা গেল? ঠিক আছে, এবার আসবো আমরা বিভিন্ন রকমের চার্ট, টাইপস অফ চার্ট, কত রকমের চার্ট হয় সেই সব চার্টগুলো সম্বন্ধে একটা আলোচনা করব, ঠিক আছে। তো চার্ট সাধারণত মেইনলি যে চার্টগুলো ইউজ হয় সেই চার্টগুলো নিয়ে আমি ফার্স্ট বলছি। একটা হয় হচ্ছে সেটাকে বলা হয় ফার্স্ট যে চার্টটা, সেই চার্টটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট, এবার লাইন চার্ট কিচ্ছু না, লাইন চার্ট হচ্ছে সিম্পল লাইন, একদম সিম্পল, ভেরি সিম্পল চার্ট। এই চার্ট কি করে কনস্ট্রাক্ট হয় সেটা জানার জন্য আমাদেরকে একটা কটা ডেটা পয়েন্ট নিতে হবে। কোনটা ডেটা পয়েন্ট নিতে হবে? সেই ডেটা পয়েন্ট গুলো কি কি? যে ডেটা পয়েন্ট গুলো কি কি? যে আমাদের যখন মার্কেট ওপেন হয় সবাই জানা আছে যে মোটামুটি 9টার সময় সকালবেলায় মার্কেট খুলে যায়, 9টার সময়। কিন্তু এই 9টার সময় এটা হচ্ছে প্রি মার্কেট, ঠিক আছে। আর 9:15 থেকে অ্যাকচুয়ালি ট্রেডিং শুরু হয়। তো 9:15 যে মার্কেট শুরু হয় সেটা হচ্ছে ওপেন মার্কেট, বা এটা ওপেন মানে এই সময় যে প্রাইসটা থাকে কোনো একটা স্টক বা কোনো ইন্ডাইসেস এর, তো সেটা হচ্ছে বলা হয় ওপেন, ঠিক আছে। তারপরে দিনের মধ্যে মার্কেটে পুরো ট্রেড হয়, দিনের মধ্যে সারাদিন ট্রেড হতে থাকে। তো এর মধ্যে প্রাইস দুটো জায়গায় পয়েন্টে পৌঁছায়, কোনো একটা প্রাইস দেখা যাচ্ছে একটা পয়েন্টে সেটা হচ্ছে হাই পয়েন্ট, আর কোনো একটা জায়গায় যায় সেটা হচ্ছে লো পয়েন্ট। আর তারপরে 3:30টার সময় মার্কেট ক্লোজ হয়ে যায় ইয়েতে। তো এটা হচ্ছে ক্লোজ। ওকে, তো এই কটা 4টে ডেটা পয়েন্ট থাকে আমাদের কাছে। কটা ডেটা পয়েন্ট থাকে? 4টে ডেটা পয়েন্ট। কি কি 4টে ডেটা পয়েন্ট? হচ্ছে ওপেন, ঠিক আছে, হাই, লো, ক্লোজ। তো লাইন চার্টে শুধুমাত্র ক্লোজ প্রাইসটাকে নেওয়া হয়। আর আমি বলে দিই যে ক্লোজ প্রাইসটা সবথেকে মানে ইম্পর্টেন্ট প্রাইস হিসেবে গণ্য করা হয়, ধরা হয়। কেন? কেননা ক্লোজিং প্রাইসটা মার্কেট ক্লোজ করে, ওপেন করে রিটেলাররা, মানে মার্কেট ওপেন করে আমাদের মতো মানুষেরা, কিন্তু মার্কেট ক্লোজ করে বড় বড় ইনস্টিটিউশন। কেননা এর উপরে অ্যানালিসিস করা হয়, এর উপরে চার্ট প্যাটার্ন তৈরি হয়, এর উপরে বিভিন্ন রকমের মানে ইন্ডিকেটর বেস অ্যানালিসিস করা হয় ক্লোজিং এর উপর বেসিস করে। এই জন্য ক্লোজিং প্রাইসটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য প্রত্যেকটা ইন্ডিকেটর যখন কনস্টিটিউট হয় সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লোজিং প্রাইসটাকে বেশি ধরা হয়, ক্লোজিং প্রাইসটাকেই নেওয়া হয়। ওপেন হাই লোটাকে অত ইম্পর্টেন্ট দেওয়া হয় না, কিন্তু এগুলো ইম্পর্টেন্স আছে, এগুলো ইম্পর্টেন্স আছে টেকনিক্যাল অ্যানালিসিস, সেগুলো আসবো ধীরে ধীরে। তো প্রথমে যে লাইন চার্ট, লাইন চার্টটা কিছু না, প্রত্যেক দিনের যেমন আমি চার্টটা বানিয়েছিলাম সেম ওরকম, যে এখানে হচ্ছে এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে প্রাইস। তো কোনোদিন প্রাইসটা এখানে আছে, ক্লোজিং প্রাইস মানে 10 টাকা আছে, মনে করো কোনোদিন 15 টাকা গেল, আবার কোনোদিন সেটা 12 টাকা এলো, আবার 16 টাকায় চলে গেল, আবার এটা এরকম এলো। তো এই যে ক্লোজিং প্রাইস গুলো প্রত্যেকদিন যদি আমরা যদি এটাকে মানে টানি, তাহলে আমাদের একটা লাইনের মতো দেখাবে, এবং এই লাইনটা এই কনস্ট্রাকশনটাই হচ্ছে এটাই হচ্ছে লাইন চার্ট, ঠিক আছে। ওকে, 2 নাম্বার বলা হয় বার চার্ট, ঠিক আছে। বার চার্টে 4টে ডেটা পয়েন্ট হয়, ঠিক আছে। বার চার্টে 4টে ডেটা পয়েন্ট হয়। বার চার্টে 4টে ডেটা পয়েন্ট হয়, ঠিক আছে। বার চার্টে কিরকম ডেটা পয়েন্ট হয়? এখানে একটা এরকম থাকে, আর এখানে একটা এরকম থাকে, ঠিক আছে। ওকে, তো বার চার্টে কি হয়? এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, ঠিক আছে। বার চার্টে এই 4 রকমের বার চার্টটা হচ্ছে যে এই 4টে প্রাইস, যে এখানে সকালবেলায় দিনের যখনই ওপেন হচ্ছে সেই প্রাইসটা এইদিকে এরকম করে থাকে। ক্লোজ প্রাইস হচ্ছে এটা মানে দিনের শেষে, এবার দিনের মধ্যে কোনো একটা সময় হয়তো মনে করা যাচ্ছে যে এটা 100 টাকায় ওপেন হলো, ঠিক আছে। এবার দিনের মধ্যে সেটা মনে করা যাচ্ছে 110 টাকা অবধি গেল, আবার দেখা হলো লো পয়েন্ট 98 টাকা 95 টাকা বাড়ালো।
এবং ক্লোজিং দেখা গেল 105 টাকায় দিল। তো চারটে ডেটা পয়েন্ট, তো চারটে ডেটা পয়েন্ট এইভাবে ডিনোট করা হয়। ওকে, যে চারটে পয়েন্ট এইভাবে ডিনোট করা হয় সেই চারটে হচ্ছে মানে বার চার্ট। ক্লিয়ার? বার চার্ট ক্লিয়ার? এবার হচ্ছে আরেকটা সেকেন্ড, তারপরে থার্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক চার্ট, এটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট, এটাকে আমরা বেশি ইউজ করি। ঠিক আছে, তারপরে আরো চার্ট আমি দেখাচ্ছি অন্যান্য ইয়েতে গিয়ে। ক্যান্ডেলস্টিক চার্টটা কিভাবে তৈরি হয়? ক্যান্ডেলস্টিক চার্টটা এরকম হবে। ঠিক আছে, এর উপরে এরকম একটা দাগ লাইন থাকে আর এই টাইপের, যেমন বার ঠিক তেমনই। ডিফারেন্সটা হচ্ছে এটাই যে ডিফারেন্সটা কি, যে কি যে এখানে ওপেন হলো, এখানে ওপেন হলো, এখানে ক্লোজ হলো, এটা হাই, এটা লো। আমি ক্যান্ডেলস্টিকের ডিটেলসে ক্যান্ডেলস্টিকের সম্বন্ধে একটা ক্লাস পুরো নেব, সেখানে ক্যান্ডেলস্টিক পুরো বোঝা যাবে। আমি জাস্ট একটা ডেমনস্ট্রেশনের ক্লাস দিচ্ছি, এটা কিছু না। তো ওপেন, হাই, লো, ক্লোজ। এবার যদি ওপেনের থেকে ক্লোজ বেশি হয় তখন এই যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা হবে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, ওপেনের থেকে যদি ক্লোজটা বেশি হয় তাহলে সেটা হবে কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। আমি বলে দিই এখানে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আর যদি এরকম টাইপের হয় যে ওপেন এখানে, ক্লোজ এখানে, আর দুটো পয়েন্ট এখানে, তো তখন এটা রেড ক্যান্ডেল হবে, মানে ওপেনের থেকে ক্লোজ কম, দুটো ক্যান্ডেল। ক্যান্ডেলস্টিক আমি পরবর্তীতে আসছি। আর এটা হাই পয়েন্ট, লো পয়েন্ট। আচ্ছা, এই দুটো জায়গাকে কি বলা হয়? এইগুলো, এটাকে বলা হয় হচ্ছে, সরি, এটাকে বলা হয় বডি ক্যান্ডেলের, আর এটাকে বলা হয় উইক, উইক বা শ্যাডো। ঠিক আছে, উইক বা শ্যাডো এটাকে বলা হয়। তো এই হচ্ছে মেইনলি হচ্ছে ক্যান্ডেলস্টিক। তো সাধারণত এই তিনটে আমরা মেইনলি করি। এরপরেও আছে হেকেনাশি চার্ট টাইপের সরি হেকেনাশি চার্ট। ঠিক আছে, তারপরে আছে পয়েন্ট এন্ড ফিগার চার্ট, হ্যাঁ, রেনকো চার্ট। ওগুলো আমাদের এত দরকার নেই। ঠিক আছে, তবু আমি এই চার্টগুলো আমি একটু মানে লাইভ এক্সাম্পলে দেখাচ্ছি। ঠিক আছে, এক মিনিট আমি একটু ওপেন করি। এ পর্যন্ত কারোর কোনো কোশ্চেন? এনিওয়ান কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, কোনো বুঝতে অসুবিধা হলে। ক্লাস কেমন লাগছে সেটাও একটু বলবেন, না হলে আমরা কি পড়াচ্ছি বুঝতে পারবো না। নতুন যারা আছো তাদের যারা নতুন আছেন তাদের থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না আমি। ঠিক আছে, নতুনদের কেমন লাগছে বুঝতে পারছি না। ঠিক আছে, পরে বলবে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে এই ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম, আমি একটা চার্টিং প্ল্যাটফর্ম খুলেছি, সেটা দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে 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 ওকে, আমি ওই চার্টগুলোই দেখাবো। সেম চার্টে আমি আসছি ওয়ান বাই ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, চার্টিং প্ল্যাটফর্ম। এটা আমার মানে এটা আপনারা ইউজ করতে পারেন। আমি বলে দেবো কোন কোন সফটওয়্যার বা কি ইউজ করবেন, সেটা আমি বলে দেবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে চার্টিং প্ল্যাটফর্ম, এখানে চার্ট অ্যানালিসিস করা হয়। এটা ট্রেডিং ভিউর একটা প্ল্যাটফর্ম, এমনি ব্রোকার টার্মিনালরাও প্রোভাইড করে। তো আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্সে আসবো, ক্লাস করব,
তো তখন বুঝবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে এইগুলো দেখতে হয়। তো এখানে যে চার্ট এখানে টাইপ আছে, এখানে আমি ফার্স্ট এক একটা করে দেখাই। এখানে যে এই যে চার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিফটি 50 চার্ট। নিফটি 50 টা কি? এটা হচ্ছে একটা ইন্ডেক্স, যারা নতুন তারা একদমই জানে না ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে যে এখানে 50টা কোম্পানি কনস্টিটিউশন করে একটা নাম্বার করা হয়েছে, ঠিক আছে? যে এটা দেখলে আমরা ওভারঅল বুঝতে পারি যে মার্কেটের কি কন্ডিশন আছে, মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। দেখুন এখানে আমরা চার্ট দেখি, পরে মার্কেট পরে বুঝবো, আগে চার্ট দেখি। এখানে মনে করছি যে 2000 এই যে এটা হচ্ছে মোটামুটি 2021 থেকেই ধরি, 2021 1 জানুয়ারি এটাকে আমি পয়েন্ট আউট করলাম, ঠিক আছে? এখানে আমি এখানে পয়েন্ট আউট করলাম। তো এইখানে যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা, ওকে, এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কি হয়েছিল? মার্কেট এখান থেকে আমি যদি শুরু করি ধরি, আর এখানে হচ্ছে ক্লোজিং কোথায় আছে? এখানে, ঠিক? তো এটা হচ্ছে ও, এখানে হচ্ছে ও, আমি ধরি এখান থেকে স্টার্ট, আর এটা হচ্ছে এন্ড। তো স্টার্ট আর এন্ডের যদি দুটো পয়েন্টকে আমরা যদি দেখি, তাহলে স্টার্ট পয়েন্টে যদি আমরা যদি দেখি স্টার্ট পয়েন্ট কোথায় ছিল আর এন্ড পয়েন্ট, তো স্টার্টের থেকে এন্ড পয়েন্টটা উপরে না নিচে? মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন যদি কারোর ব্যাকগ্রাউন্ড নয়েজ কম থাকে, ঠিক আছে? উপরে আছে, ওকে ফাইন। তো তার মানে কি হচ্ছে যে মার্কেট আলটিমেটলি এটা উপরের দিকে উঠেছে। মার্কেট বলতে আমি মার্কেট কেন বলছি? যেহেতু এটা ইন্ডাইসেস নিফটি 50, এই জন্য উপরের দিকে, মানে এটার মানে আমি বুঝতে পারছি যে কন্টিনিউ উপরে যাচ্ছে, তাই তো? উপরের দিকে যাচ্ছে, কিন্তু এর মাঝে কিন্তু অনেক আপস এন্ড ডাউনস এসছে, নিচে এসছে, আবার উপরে গেছে, আবার আপ এন্ড ডাউন, এরকম জিগজ্যাগ ফর্মে কিন্তু এসছে। এই প্রত্যেকটা প্যাটার্ন, এই প্রত্যেকটা যেই সরি, যে প্রত্যেকটা আপ এন্ড ডাউন, হ্যাঁ ঠিক আছে চলো। ও আচ্ছা, তো প্রত্যেকটা যে আপ এন্ড ডাউন, সে আপ এন্ড ডাউন কি হচ্ছে? প্রত্যেক দিনের ক্লোজিং প্রাইস। এই যখন আমি এখানে গিয়ে একটা কনস্ট্রাক্ট করি, কি করছি এখানে যে নিচ্ছি, তখন এই যে ওপরে, হ্যাঁ একদম ওপরে এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখবেন, এখানটাতে প্রাইসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি এখানে যখনই রাখছি, এখানে প্রাইসটা এখানে চেঞ্জ হচ্ছে, এটা প্রত্যেক দিনের। আর নিচে এই যে নিচে পোর্শনটা, এই জায়গাটাতে ডেট গুলো চেঞ্জ হচ্ছে, এগুলো প্রত্যেক দিনের ক্লোজিং প্রাইস হিসাবে এখানে এই চেঞ্জেস গুলো হতে থাকে। এটা হচ্ছে প্লেন চার্ট, মানে প্লেন চার্ট দেখে আমি কি বুঝতে পারছি যে আলটিমেটলি উপরের দিকে যাচ্ছে। আমি লঙ্গার টাইমে যদি যাই, মনে করি এটা আমি উইকলি চলে, মানে এটা ডেইলি, মানে প্রত্যেক দিনে দেখা যায়। উইকলি মানে একটা উইকের ক্লোজিং নেবে, এটা অনেক বেশি টাইম ফ্রেম নিয়ে নেবে। এখানে কোনো মোটামুটি 2019 থেকে শুরু করে এটা এই পুরো 2021 জুন পর্যন্ত, ঠিক আছে? এবার আমি এটাকে মান্থলিও করতে হবে, মান্থলি করলে আরো বেশি ডেটা নিয়ে নেবে, প্রত্যেকটা ক্লোজিং মাসের নিয়ে নেবে। যে 2012 থেকে দেখাচ্ছি, আমি এটা জুম আউট করে আমি আরো কমে নিয়ে যেতে পারি, যে 1998 99 1998 সালে কোথায় ছিল এর প্রাইস? নিফটি কোথায় ছিল? 800 টাকা, 825 টাকা, সেখান থেকে আজকে 15,600 হয়ে গেছে, 15,700 800 অব্দি চলে গেছিল, ঠিক আছে? তো এত দূর অব্দি চলে গেছে, কিন্তু এর মধ্যে প্রচুর দিনের আপস এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস আছে, কিন্তু আলটিমেটলি লঙ্গার টার্মে এই উপরের দিকেই যায়। হয়ে গেল, এটা বোঝা গেল। এটা হচ্ছে লাইন চার্ট। নেক্সট যেটা বললাম বার চার্ট। বার চার্ট এরকম দেখা যায়, ঠিক আছে? বার চার্ট এরকম দেখা যায়, এক মিনিট, বার চার্টের বার চার্ট যেটা পড়ালাম, এখানে বার চার্টে দেখতে পাচ্ছি রেড এন্ড গ্রিন চার্ট। যদি ওপেনের থেকে ক্লোজিং নিচে হয় তাহলে রেড বার চার্ট হবে, ওপেনের থেকে যদি ক্লোজিং উপরে থাকে তাহলে গ্রিন বার হবে। এটা ওপেন, এটা ক্লোজ, আর তার নিচে দুটো ওই ডেটা পয়েন্ট এখানে দেখাচ্ছে, শো করবে, এখানে ডেটা পয়েন্ট এখানে শো করছে যে ওপেন, হাই, লো, ক্লোজ, চারটে ডেটা পয়েন্ট, প্লাস কত বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, কত টাকা বেড়েছে কমেছে সেটা এখানে ডিনোট করে, ঠিক আছে? তো এখানে যেখানে ওপেন হয়েছে সেটা, কিন্তু বারে আমরা পুরো অনেকটা ক্লিয়ার হয় না প্যাটার্নটা, এই জন্যই আমরা সবসময় ক্যান্ডেলস্টিক দেখি। ক্যান্ডেলস্টিক আমাদেরকে পুরো প্যাটার্নটাকে আলাদা করে দেয়। যেমন এখানে যে উইকটা আমার এই লাস্টের দিনে কি হয়েছে, মার্কেট যেখানে ওপেন হয়েছিল, ওপেনের পর হাই ওভার বানায়নি, কিন্তু মার্কেট অনেক নিচে নেমে গেছিল, অনেকটা নিচে নেমে চলে এসেছিল, এসে আবার এটা রিকভার করে গেছে। তো আমি এইটা দেখলে, প্যাটার্নটা দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেটে অনেকটাই উঠাক পাঠাক হয়েছে ওই দিন, অনেকটা নেমেছে আবার উঠেছে, অনেকটা নেমেছে আবার উঠেছে, ঠিক? তো এটা হচ্ছে টোটাল এখান থেকে আমরা মানে ক্যান্ডেলস্টিক চার্ট থেকে আমরা পুরো বিষয়টাকে ভালোভাবে ডিপলি অ্যানালিসিস করতে পারি। বোঝা গেল? তো ক্যান্ডেলস্টিকে আমি পরবর্তী সময়ে ক্লাসে আমি ডিটেলসে বোঝাবো। আজকে যে ক্লাস আমি করালাম এটা একটা ডেমনস্ট্রেটিভ ক্লাস, ঠিক আছে? তো আমরা টেকনিক্যালের উপরে কেন এত বেশি জোর দিই,
তার কারণই হচ্ছে যে প্রাইজই ভগবান। একটা ওই গুজরাটের একটা ওয়ার্ড বলে যে ভাও ভগবান ছে, মানে ভাওই ভগবান। ঠিক আছে? যে ভাওটা দেখতে পাচ্ছি সেই ভাও, ওটাই হচ্ছে ভগবান। ঠিক আছে? মনীষ কবরের একটা বই আছে, বইটা খুব ভালো। ঠিক আছে? তো ওইসব বইগুলো পড়লে পুরো ক্লিয়ার হবে। ঠিক আছে? যাই হোক, অনেকে পড়ার ইন্টারেস্ট কম পায়, তো আমি আছি। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বেশক সবসময় জিজ্ঞেস করতে পারো বা পারেন। ঠিক আছে? ক্লাসের মধ্যেও কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। এনি টাইম আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি কোনো কোয়েশ্চেন থাকে এনি এডুকেশন রিলেটেড, তো আমাকে এনি টাইম কোয়েশ্চেন করা যেতে পারে। ঠিক আছে? তারপরে নতুনদের জন্য আমি বলে দিচ্ছি, যারা একদম নতুন ট্রেডিং করতে পারে না, তো আমি গাইড করব ফুললি। ঠিক আছে? এবং আমি গাইড করি যে কখন কোন স্টকে ঢুকতে হয়, আমি কিন্তু তার মানে এই নয় যে আমি টিপস দিচ্ছি। আমি কিন্তু টিপস একদমই দেবো না। আর আমি কোনো ইন্ট্রাডে বেসিসে কোনো টিপস কাউকে দিই না। ঠিক আছে? আর দেবো না ইন ফিউচারে। আমি সবাইকে একটাই কথা বলবো যে সবাই ক্লাসটা করো, বোঝো, তার সঙ্গে নিজেকে একটু অ্যানালিসিস করতে হবে। কিছু জিনিস আছে দেখার, কিছু মার্কেট নিউজ এগুলোকে মানে আমাদের আপডেট থাকতো, আমাদের নিজে থেকে আপডেট রাখতে হবে। যেমন আমি বলে দিই, এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করি, 1 মিনিট। কিছু বিজনেস নিউজ চ্যানেল আছে, সরি মানে টিভি চ্যানেল নয়, নট টিভি চ্যানেল, মানে ওয়েবসাইট বা অ্যাপ, যেমন মানি কন্ট্রোল ইউজ করা যেতে পারে, খুব ভালো মানি কন্ট্রোল ইউজ করা যেতে পারে। বিজনেস, তারপর হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড, ডেলি মিন্ট। ঠিক আছে? তারপর ইটি নাও। ঠিক আছে? এইসব নিউজ গুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আমরা প্রচুর ইনফরমেশন পাবো। তারপর যারা জিরোদার ক্লায়েন্ট বা যারা মোটামুটি জিরোদার ক্লায়েন্ট না, তারাও মোটামুটি একটা আছে জিরোদা পালস বলে একটা আছে, এটা একটা অ্যাপও আছে। এখানে টোটাল প্রত্যেক দিনের নিউজ গুলো দেয়, যদিও এগুলো সমস্ত কিছু ইংলিশে, ম্যাক্সিমাম সমস্ত কিছু ইংলিশে থাকে। আমি চেষ্টা করবো সব, যাদের একটু ইংলিশে উইকনেস, আমি সেই জন্য বাংলায় ক্লাস করাচ্ছি, যে বাংলায় সেরকম কিছু মানে কন্টেন্ট কেউ প্রোভাইড করে না। এই জন্য আমি অনেক চেষ্টা করছি যে বাংলায় আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। ঠিক আছে? তারপরে কাজ চলছে, তো আশা করি ওটা কিছু দিনে হয়ে যাবে, আর কিছু টাইম লাগবে। ঠিক আছে? যেখানে আমি ট্রেডিং রিলেটেড বা প্রত্যেকটা আর্টিকেল, কোম্পানি রিলেটেড সমস্ত ইনফরমেশন গুলো আমি দেবো। ঠিক আছে? আপনারা যদি সেগুলো আমাকে সাপোর্ট করেন, আমিও আরো এগোবো। ঠিক আছে? কিছু ক্যান্ডিডেট হায়ার করতে হচ্ছে আমাকে এসবের জন্য। যাই হোক, আস্তে আস্তে করে পড়বো। আমি সবাইকেই বলেছি, আমার মেইন প্রফেশন কিন্তু এটা নয়। আমাকে একটা সার্ভিস করে আমাকে পার্ট টাইম এটা চালাতে হচ্ছে, যেহেতু আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমি এটা, এবং আমি চাই সবাই শিখুক। ঠিক আছে? সবাই শিখুক, এবং আমি খুব নমিনাল ফিস চার্জ করি, সেটা সবাই জানেন। আমি বলেছি সবাইকে, যাদের সাথে ফোনে কথা হচ্ছে ওভার টকিং এ। ঠিক আছে? শুধুমাত্র আমি এরকম কোনো কোর্স ফিস নয় যে কোর্সে এত দিতে হবে, আপনাদের ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করতে হবে না। আমি কাউকে ফোর্স করবো না। তবে আমি একটা জিনিস চাইছি, মানুষ এটা শিখুক। কারণ এটা শিখলে সে আরো দুজনকে শেখাতে পারবে। তবেই একে অপরকে শেখালে কি হবে, আমাদের ওভারঅল দেশের একটা ভালো হবে। ঠিক আছে? দেশের ভালো মানে ইকোনমির ভালো মানে সবার ভালো, কোম্পানির ভালো। মানে আমরা যদি স্টক মার্কেটে বেশি, মানে স্টক মানে এমন একটা জায়গা, অন্য জায়গায় কি হয় যে লোক বেশি ঢুকলে কি হবে, প্রবলেম আসবে। কিন্তু এখানে এমন একটা জায়গা, যদি বেশি পরিমাণে পিপল আসে, তাতে কি হবে, তত বেশি ইনভেস্টমেন্ট আমাদের কান্ট্রিতে বাড়বে। যত ইনভেস্টমেন্ট কান্ট্রিতে বাড়বে, তত কোম্পানির কাছে বেশি পয়সা আসছে। কোম্পানির কাছে যদি পয়সা বেশি আসে, কোম্পানি নতুন এক্সপেনশন করবে, জব ক্রিয়েট করতে পারবে। কোম্পানি নতুন প্রোডাক্ট সার্ভিস লঞ্চ করতে পারবে। যত করবে তত বেশি জব ক্রিয়েট হবে। যত জব ক্রিয়েট হবে, তত লোকের কাছে পয়সা আসবে। যত লোকের কাছে পয়সা আসবে, লোক আরো সেই সব কোম্পানির মাল কনজিউম করতে পারবে। মানে ওভারঅল ইকোনমির জন্য সেটা ভালো। সেজন্য স্টক মার্কেট কোনো লজ্জার জিনিস নয়, কোনো বাজে জিনিস নয়। মানুষকে বোঝাতে হবে জিনিসটা, যে হ্যাঁ, আমরা যে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করি, ভুল জায়গাগুলোতে আমরা ঢুকি, যেমন এলআইসি বা মানে ফিক্সড ডিপোজিট। আমি ওই নিয়ে একটা পুরো একদিন একটা ক্লাস করাবো, যে কি আমাদের কতটা প্রবলেম হতে পারে। তো সেই জায়গা না করে আমরা যদি প্রসেসটাকে ফলো করি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পয়সায় আর্নিং করতে পারি। তবে স্টক মার্কেট খুব রিস্কি। এখানে মার্কেটে ওঠানামা থাকে, স্মুথলি কখনো ওঠে না। অন্যান্য কিছু যেমন হয় যে আমি 4% বা 5% বা 6% যে রিটার্নটা পাচ্ছি, সেই রিটার্নটা স্মুথ আসছে। বাট এই রিটার্নটা কিন্তু স্মুথ রিটার্ন না। হয়তো কখনো উঠে যাবে, কখনো মার্কেট ডাউন হবে, পোর্টফোলিও মাইনাসে চলে যাবে। বাট মাইনাসে দেখে ঘাবড়ানোর কিছু নেই। এই জন্য সাইকোলজির উপরে ক্লাস করাবো, যেগুলো ঘাবড়ানোর কিছু নেই। ঘাবড়ে গিয়ে মানুষ প্যানিক করে মার্কেটে লস করে, কারণটা হচ্ছে প্যানিক। ইভেন আমি নিজে করেছি, আমি বলছি, আমার ফার্স্ট 2 বছর, 2.5 বছর, 3 বছর আমি খুব প্যানিক করেছি। মানে তখন আমি এত ডেভেলপ করতে পারিনি, পড়াশোনা করে অনেক কিছু করে। তখন এটা সবার জন্য অ্যাপ্লাই করবো, সবার জন্য এটা হয়। এটা হচ্ছে সাইকোলজি, আমরা হিউম্যান সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার। আমরা এইভাবে চলি, আমাদের এইভাবে তৈরি আমরা। সেই জন্য আমরা কন্ট্রোল করতে পারি নিজেদের ইমোশন, কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে? এই জন্য ট্রেডিং বা ইনভেস্টমেন্টে ডিসিপ্লিনটা খুব বড় দরকার। ঠিক আছে? পেশেন্স এন্ড ডিসিপ্লিন, তার সাথে মানি ম্যানেজমেন্ট,
এগুলো এগুলো শেখার, এগুলো শিখে গেলে, এটা ডেভেলপ করলে, এই হ্যাবিটটা তৈরি হয়ে গেলে স্টক মার্কেটে কখনোই লস হবে না। হয়তো আমার পোর্টফোলিও সাময়িক রেড দেখাবে, লাল হবে, হ্যাঁ, অনেকে কন্টিনিউয়াসলি লসে রান করে, ঠিক আছে, লস আমিও করেছি, কন্টিনিউ লস রান করেছি, কিন্তু আমি এবার বুঝলাম যে না, এটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না। আমাকে দেখতে হবে যে বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় সব, তারা কি করে প্রফিট, এত বড় প্রফিট জেনারেট করছে, তারা প্রফিট জেনারেট না করলে তো চলতোই না, তারা কি করে প্রফিট জেনারেট করছে, তো তারা পারলে আমরা কেন পারবো না? তো তাদের প্রসেস যদি আমরা ফলো করি তাহলে আমরা পারবো, তাহলে ওরা যদি পারে আমরা পারবো না, আমরা পারবো না, তাহলে ওদের মতো করে আমাকে ফলো করতে হবে। আমাদেরকে অপারেটর কিভাবে কাজ করছে তাদের সাথে সাথে চলতে হবে, ট্রেন্ড কোন দিকে আছে সেই ট্রেন্ড হিসাবে আমাদের চলতে হবে। এইগুলো পুরো আমাদেরকে সেইভাবে বুঝে চললে আমাদের স্টক মার্কেটে লস হবে না, ঠিক আছে। আমরা দুটো পোর্টফোলিও পারলে সবাইকে রিকোয়েস্ট করবো যে দুটো পোর্টফোলিও বানানোর জন্য একটা লং টার্ম পোর্টফোলিও, ওটার মধ্যে হাত একদমই দেওয়া উচিত না, বা ওটা লং টার্মের জন্য রেখে দেওয়া, আর একটাই ট্রেডিং, শর্ট টার্ম ট্রেডিং বলতে যেমন ইয়ে পজিশনাল বা সুইং ট্রেডিং করা যেতে পারে, ঠিক আছে। তাও একটা ছোট ক্যাপিটাল দিয়ে বলবো, যদি যা ক্যাপিটাল আছে তার অ্যাটলিস্ট 30%, 40%, নট মোর দ্যান 30-40%, ঠিক আছে। তারপরে পোর্টফোলিও অ্যালোকেশনও করতে হয়, পুরোপুরি স্টকে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা চলে না, কিছুটা বন্ডে, ডেট ফান্ডে রাখতে হয়, ডেট ফান্ড মানে বন্ড টন্ডে রাখতে হয়, বা গোল্ডে ইনভেস্ট করতে হয়। আমি বলে দেবো এগুলো সব কিছু পার্সোনাল ফিনান্স আমি বলবো যে কোনটা কতটা রাখা উচিত। এজ অনুযায়ী, যার এজ যত কম সে তত রিস্ক নিতে পারে, যার এজ যত বেশি, যার বয়স যত বেশি সে ততটা কম রিস্ক নিতে হবে, কেননা এজের উপর ডিপেন্ড করে। যার কাছে সময় আছে সে তার পয়সাটা রিকভার করতে পারবে, তার কাছে টাইম আছে, সে জব করে ইয়ে করে রিকভার করতে পারবে। যার কাছে সময় নেই, যার এখন এজ 50 ইয়ার্স, তার কাছে হয়তো তার রিটায়ারমেন্টের 10 বছর বাকি আছে, তো তার কাছে অত টাইম নেই, এবং 10 বছরে সেইভাবে ও রিস্ক নিতে পারবে না, সেজন্য তার ম্যাক্সিমাম ফিক্স ইনস্ট্রুমেন্টের দিকে যেতে হয়, যেতে যাওয়া উচিত। আর যার এজ যত কম, মোটামুটি 20-30 এর মধ্যে যারা আছে, তারা ইভেন তারা 100% ইকুইটিতে ইনভেস্ট করতে পারে এই সময়, এই কন্ডিশনে 30-35 বছর অব্দি, মানে যদি শিখে যায় তো 100% ইকুইটিতে করা যেতে পারে। আর যদি মার্কেট কন্ডিশন খারাপ থাকে তখন কিছুটা গোল্ড বা কিছুটা ডেট ফান্ডে করা যেতে পারে। সেগুলো কোন কোন ফান্ড কিভাবে হবে সেই সিলেকশন গুলো আমি ফিউচারে সবাইকে বলবো ক্লাসে, ঠিক আছে। তো যাই হোক, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। এনি কোশ্চেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। বলছিলাম আমি আমার পোর্টফোলিও হিসাবে আমি যদি দেখি কোনোদিন যে নিফটি প্রচন্ড ডাউন আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার পোর্টফোলিও গ্রিন আছে, ঠিক আছে, আমার পোর্টফোলিওতে সেরকম কোনো এফেক্ট পড়েনি, আমার কি প্যানিক করা উচিত যে নিফটি না দেখলাম না 100%, যদি 100%? না, একদমই না। যদি আমি বলে দিচ্ছি, এটাও বলে দিচ্ছি সবার জন্য এটা, যে যদি কখনো যে মার্কেট পড়ছে, আমার পোর্টফোলিও গ্রিন আছে, কারণ আমার প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার পোর্টফোলিও যেটা বানিয়েছি সেটা আমার শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য, আমার মেইন, আমার মানে আমি কি কি দেখে বানিয়েছি, মানে আমার উদ্দেশ্যটা কি বানানোর, ঠিক আছে। ফার্স্ট আমাকে সেটা বুঝতে হবে, ওকে, যে আমি কেন বানিয়েছি, আমার পোর্টফোলিও ক্রিয়েশনের কি। আমার একটা লং টার্ম পোর্টফোলিও, যদি আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হয় তাহলে আমি কখনোই বেরিয়ে যাব না, ঠিক আছে। যদি আমার ট্রেডিং পোর্টফোলিও, ট্রেডিং একটা স্টপ লস মেনটেন করা অবশ্যই উচিত, কারণ ট্রেডিংটা একটা শর্ট টার্ম আমাদের প্রফিট দেয়, কারণ কোনো স্টক 100 টাকা থেকে 150 টাকা গেল, 150 টাকা থেকে আবার নেমে আবার 110 টাকায় চলে এলো, তো সেই কারণে আমার প্রফিটটা চলে যেতে পারে, সেই সময় আমাকে একটা ট্রেলিং স্টপ লস বা স্টপ লস হিসাবে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি ইনভেস্টমেন্টের পোর্টফোলিও থাকে সেগুলোতে এইসব দেখার উচিতই না। ভালো কোম্পানি আমাকে বিলিভ রাখতে হবে, হাই কোম্পানি, হয়তো 3 মাস 6 মাস 1 বছর প্রবলেম থাকতে পারে মার্কেটে, কিন্তু সবসময় প্রবলেম থাকবে না, ইকোনমি আস্তে আস্তে ভালো হবে আর আমরা আস্তে আস্তে নিজেরা গেইন করতে পারবো, ওকে। তো বোঝা গেল পর্যন্ত? আর কারো কোনো কোশ্চেন আছে? অনেকে কেটে গেছে, নেটওয়ার্ক প্রবলেম নাকি বুঝি না, বুঝতে পারছি না। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলছি ওই যে বিশেষ এখন যে দেখছি কিছু কিছু স্টকের পাশে বি লেখা, বিটা কি? বি না বিএসই? বিই। বিই, ঠিক আছে, আমাকে স্ক্রিনশট পাঠালে আমি বলে দেবো কোনটা, আমি বুঝতে পারছি না এখন, ঠিক আছে। আদানি পাওয়ারের পাশে এখন বি লেখা আছে। আদানি পাওয়ারের পাশে বি লেখা আছে, আমি সেটা আমি এই কোশ্চেনটা আমি রিলেটেড আমি পরে বলে দিচ্ছি তোকে, না ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পার্সোনালি, কেন লেখা আছে আমি দেখতে হবে যে কেন লিখেছে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? দাদা, শোভেন দা, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর ক্লাস কেমন লাগলো একটু জানাবেন সবাই, ঠিক আছে, একটু লিখে জানাবেন। আর নেক্সট ক্লাসে আরো কিছু পাওয়ারফুল কিছু জিনিসের ডিসকাশন করা হবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত থাক, রেকর্ডিং আজকে অ্যাভেলেবেল আছে, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, যাদের অসুবিধা হয়েছে, কেটে গেছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, ঠিক আছে। তো আমি রেকর্ডিং সবাইকে পাঠিয়ে দেবো, কেমন? বলছি রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন? হ্যাঁ পাঠিয়ে দেবো,
রেকর্ডিং ক্লিয়ার আছে পাঠিয়ে দেবো, যদি কোনো অসুবিধা থাকে আপনি রিপিট দেখে নেবেন একবার, কেমন? ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে। কারোর আর কোনো কোশ্চেন নেই আপাতত, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বাই, ঠিক আছে, বাই এভরিওয়ান। হ্যাঁ।